যেগুলো দেখলাম এগুলো আমাদের রপ্তানি কমে গেছে। কিন্তু ইভেন দেন আমি মনে করি বাংলাদেশের বর্তমানে যে পরিবেশের আলোচনা হচ্ছে সারা বিশ্বব্যাপী, সেখানে পলিথিনের বদলে পাটের যে সম্ভাবনা ছিল আমরা সেটাকে কার্যকর ভাবে কাজে লাগাতে পারলে আমাদের উন্নয়নও হবে, বহুমুখী করতে হবে, এবং সেক্ষেত্রে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আমরা যারা এখানে এক্সপার্ট রয়েছেন তারা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন, এবং পাট শিল্পের উন্নয়নের কি ধরনের বহুমুখী করা যায়, যারা এই বিজনেসে জড়িত তারাই বলতে পারবেন ভালো, এবং কোন ধরনের প্রোডাক্টস এর বাইরের মার্কেট ভালো, মার্কেট অ্যাভেলেবিলিটি আছে সেটা তারা বলতে পারবেন। এবং আমাদের এক্ষেত্রে যেই মার্কেট আছে সেই মার্কেট ধরে রাখা, এবং পাশাপাশি আমরা যে মার্কেট সেই সেই বিষয়ে আমরা আমরা যেন যেতে পারি। তো আমি মনে করি পাট শিল্পের উন্নয়নে আজকের যে আলোচনাটা হয়েছে বহুমুখীকরণ, সম্ভাবনা, প্রতিবন্ধকতা, আমরা সম্মানিত আলোচক বৃন্দের কাছ থেকে বিভিন্ন বিষয় শুনতে পারবো। শোনার পরে আমরা হয়তো আরো পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় আমরা বিষয়ে আরো কথা বলতে পারবো। আমি কথা না বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সাথে বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ স্যার। আপনাকে আজকের অনুষ্ঠানের কিনোটটা আমি প্রেজেন্ট করছি, তো সুতরাং আমি শুরু করছি যদি অনুমতি দেন। ভিসি স্যার, এখানে আমাদের সম্মানিত আবুল কালাম স্যার আছেন, তো সবার অনুমতি পেলে আমি শুরু করতে চাই। হ্যাঁ, আমরা শুরু করতে পারি। আপনার উপস্থাপনাটা হলে তারপর আমরা হয়তো উন্মুক্ত আলোচনা করতে পারবো। আমারটা একটু ইয়ে করা আছে। আমি হোস্ট একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে একটু আমি আপনার স্ক্রিন শেয়ার করার জন্য পারমিশন এলাও করা আছে না, একটু করতে করা হয়নি। হ্যাঁ, এখন ঠিক আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আমার যে স্যার একটু আগে বলে গেলেন ডিজি স্যার, যে আসলে পাট শিল্পের আমাদের অভিজ্ঞতাটা হচ্ছে বাংলাদেশে 1949 থেকে 1966 এই সময়কালে প্রায় 77টা জুট মিল স্থাপিত হয়, এবং স্বাধীনতার পরবর্তীকালে দেখা গেছে যে আমাদের এই মিলগুলা সরকারিকরণের প্রক্রিয়াতে রান করছিল, এবং 80-র দশকে যখন প্লাস্টিক আসে তখন দেখা যাচ্ছে যে টোটাল পাট সেক্টরের সাথে রিলেটেড যে ন্যাচারাল বেস প্রোডাক্টগুলি আছে সেগুলি কম্পিটিশনে টিকতে না পেরে স্থবির হয়ে যায়। তা এই জায়গাতে হচ্ছে আমরা দেখছি যে 90 দশকে এসে বিশেষ করে উন্নত বিশ্বে ন্যাচারাল বেস প্রোডাক্টের ব্যাপারে অ্যাওয়ারনেস গ্রো করা হয় প্লাস্টিকের বিরুদ্ধে, এবং সেই ধারাবাহিকতা আমরা দেখছি যে 2000-এর পর থেকে সারা বিশ্বেই প্লাস্টিকের ব্যাপারে আইনগত এবং অ্যাওয়ারনেসের মাধ্যমে ন্যাচারাল বেস প্রোডাক্টের গ্রোথটা বাড়ছে, এবং সেই কন্টেস্টে আমরা দেখছি সারা বিশ্বে বিশেষ করে উন্নত বিশ্বে আজ পরিবেশ বান্ধব গ্রিন প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট বা বায়োডিগ্রেডেবল প্রোডাক্টের চাহিদা দিন দিন বেড়েই চলছে। আমরা জাতিসংঘের একটা রিপোর্টেও দেখেছি যে কনজিউমার মার্কেটে প্রায় 2-3% ন্যাচারাল প্রোডাক্ট, ইভেন রিসাইক্লিং প্রোডাক্টের গ্রোথটা বাড়ছে, এবং এই পরিবেশ রক্ষায় বিভিন্ন দেশে পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের ক্ষেত্রে উদ্বুদ্ধকরণ, কর বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন আইন পাশ হয়েছে। আমরা সবাই জানি যে 2020-এ ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশ প্লাস্টিক ব্যাগ নিরুৎসাহিত করার জন্য আইনটা যেটা পাশ হয়েছে, এবং এই 27টা দেশই শুধুমাত্র শপিং ব্যাগের মার্কেট সাইজ হচ্ছে প্রায় $45 বিলিয়ন, এবং এই জায়গাতে আমরা দেখছি পৃথিবীর আরো অনেকগুলা দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকার কয়েকটি দেশ সহ প্রায় 32টা দেশ প্লাস্টিক ব্যাগ ব্যান করেছে। আমরা ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপের একটা স্টাডিতে আমরা দেখেছি প্রায় 500 বিলিয়ন পিস শপিং ব্যাগের একটা মার্কেট আছে সারা ওয়ার্ল্ডে, এবং আমরা হয়তো জানি যে অস্ট্রেলিয়ার কুইন্স গভর্নমেন্ট 2018-তে 1 জুলাই থেকে একযোগে প্লাস্টিক ব্যাগ ব্যান করেছে, যেইটার মার্কেট সাইজ হচ্ছে প্রায় 900 বিলিয়ন পিস। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে গত কয়েক বছর ধরে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তারা যে সমস্ত পরিবেশের ক্ষতি করে যে সমস্ত মেটেরিয়ালস গুলো আছে, বিশেষ করে আমি বলবো পেপসি বা কোকা-কোলা, তাদের প্লাস্টিকের যে বোতলগুলো আছে সেটাকে তারা রিসাইক্লিং করার চিন্তা করছে।
তো আমরা যদি এক নজর দেই যে সারা ওয়ার্ল্ডে, যেটা আমি একটু আগে বলেছি, যে যেখানে ন্যাচারাল প্রোডাক্ট বা রিসাইক্লিং প্রোডাক্টের গ্রোথটা বাড়ছে, এই মার্কেটে যদি আমরা আমাদের এই জুটটাকে ফোকাস করতে চাই, আমরা যদি আমাদের মার্কেট শেয়ারটাকে বাড়াতে চাই, তাহলে এক্সিস্টিং যেই সিনথেটিক বা আদার্স মেটেরিয়ালস এর যেই মার্কেটগুলো আছে সেটা আমি একটু আলোকপাত করছি। যেমন আমরা দেখছি হোম গার্ডেনিং এবং ভার্টিক্যাল গার্ডেনিং এর মার্কেট সাইজ হচ্ছে 2022-এ এসে প্রায় $1332 বিলিয়ন আসবে। আমরা দেখছি ফ্যাশন, লাইফস্টাইল, অ্যাপারেল মার্কেটের সাইজ প্রায় $2.4 ট্রিলিয়ন মার্কেট একটা আছে। তো এখানে আমি জাস্ট কয়েকটা পিকচার নিয়ে আসছি জাস্ট বোঝানোর জন্য। এখানে হচ্ছে আমি টেকনিক্যাল টেক্সটাইলের কথা বলছি, $170 বিলিয়ন মার্কেট। প্যাকেজিং ইন্ডাস্ট্রি মার্কেট হচ্ছে যেটা আমাদের এক্সিস্টিং জুট ইন্ডাস্ট্রি ট্রেডিশনাল প্যাকেজিং প্রোডাক্টটা করছে, কিন্তু টোটাল প্যাকেজিং এর মার্কেট সাইজ হচ্ছে প্রায় $851 বিলিয়ন। হোম টেক্সটাইলের মার্কেট সাইজ হচ্ছে প্রায় $130 বিলিয়ন। তো সুতরাং আমরা মনে করছি, আমরা যারা আমি কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ করি না, আমি আসলে একজন উদ্যোক্তা, আমি এক্সপোর্ট করছি। আমাদের কাছে যেটা মেসেজ আছে, যারা মার্কেট ট্রেন্ড নিয়ে রিসার্চ করে এবং আমাদেরকে গাইড করে, তারা কিন্তু বলছে যে ন্যাচারাল বেস প্রোডাক্টের গ্রোথ আগামী 10-12 বছর কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। তো অর্থাৎ আমরা একটা পজিটিভ ইমেজ দেখছি যে ওয়ার্ল্ড মার্কেটে ন্যাচারাল ফাইবারের একটা অপরচুনিটি আসছে। এবং আমরা এখানে আরেকটু আলোকপাত করতে চাই, বর্তমানে ভারত ও চীন সহ কয়েকটা দেশ পাটের আঁশের সাথে অন্যান্য ন্যাচারাল ফাইবার ও পলিপ্রোপিলেন যুক্ত করে বিভিন্ন ধরনের ফার্নিচার বা হার্ড প্রোডাক্ট তৈরি করছে। ইন্ডিয়ার রেলওয়ে কোম্পানি ইতিমধ্যেই বাণিজ্যিকভাবে কাঠ ও প্লাইউড ব্যবহার করে হ্রাস করে পাট থেকে জুট বোর্ড ব্যবহার করছে। আমরা জুট ফাইবারের সাথে কটন ব্লেন্ডিং করে তারা হোম ফার্নিশিং এবং হোম টেক্সটাইলের প্রোডাক্ট ইতিমধ্যে বাজারজাত করছে। টেকনিক্যাল টেক্সটাইলের বিষয়টা একটা বড় স্কেলে হচ্ছে এবং সারা পৃথিবীতে আমরা জানি যে কোনো প্রোডাক্টের স্ট্রেংথ বাড়ানোর জন্য টেকনিক্যাল টেক্সটাইলের একটা বড় ইনফ্লুয়েন্স আছে এবং এই জায়গাতে অনেকে হচ্ছে গ্লাস ফাইবার ব্যবহার করছে। রিসেন্টলি আমরা দেখছি যে ন্যাচারাল ফাইবারের একটা অপরচুনিটি তৈরি হয়েছে এবং এই জায়গাতে হচ্ছে একটা বড় স্কেল আছে, যেটা আমি কিছু প্রোডাক্ট দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমরা 2018 একটা পরিসংখ্যান পেয়েছি যেখানে বিশ্বের 10টি দামি ব্র্যান্ড মার্সিডিজ, বিএমডব্লিউ, ফোর্ড, টেসলা, ভলভো, মিৎসুবিশি, টয়োটা থেকে শুরু করে যত লিডিং ব্র্যান্ড গুলো আছে তাদের প্রোডাক্টের গ্রিন প্রোডাক্টের ইমেজ, অর্থাৎ আমি যেটা শুরুতে বলছিলাম যে মার্কেটে এখন গ্রিন প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট, এই যে একটা ট্রেন্ড যাচ্ছে, তারা এই স্টিল থেকে যে গাড়িটা তৈরি করছে বা মেটাল থেকে গাড়িটা তৈরি করছে সেখানে কিছু এই জুট ফাইবার বা ন্যাচারাল ফাইবার কম্বিনেশন করে তারা ইন্টেরিয়র পার্টটা তৈরি করে তারা তাদের প্রোডাক্টটাকে গ্রিন প্রোডাক্ট হিসেবে মার্কেটিং করছে। অর্থাৎ সবাই কিন্তু বড় বড় কোম্পানিগুলা এই ন্যাচারাল বা গ্রিনের দিকে ঝুঁকছে। এখানে আরেকটু আমি শেয়ার করি, বিশ্ববাজারে পরিবেশ সুরক্ষায় ন্যাচারাল প্রোডাক্টের চাহিদা বৃদ্ধি পায় আমাদের পিছিয়ে পড়া পাট শিল্পে আবার ঘুরে দাঁড়ানোর একটা অপূর্ব সুযোগ এসেছে। পাটের ভবিষ্যৎ নির্ভর করছে স্থানীয় আন্তর্জাতিক বাজারে পাটের বহুমুখীকরণের বাণিজ্যিক সফলতার উপর। বিশ্ববাজারে বহুমুখী পাট পণ্য উৎপন্নের বাংলাদেশে একজন ছোট মাঝারি উদ্যোক্তা কাজ করে যাচ্ছে, আমরাও তার একটা অংশ। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বস্ত্র পাট মন্ত্রণালয়ের নেতৃত্বে গত 3-4 বছর জেডিবিসির একদল উদ্যোক্তা বিশ্ববাজারে এই বিশাল অঙ্গনে জায়গা করার অক্লান্ত চেষ্টা করছে। ইতিমধ্যে 2-3টি বেসরকারি জুট মিল এই সেক্টরে বেশ ভালো করছে এবং বাজার উন্নয়নের চেষ্টা করছে। আমি একটু শেয়ার করতে চাই যে আমাদের পাট শিল্পের, যেটা আমি শুরুতে বলছিলাম, যে যেখানে 50-60 বছরের পুরনো মিলগুলা কাজ করছে এবং বর্তমানে মিলগুলোও কিন্তু সেই পুরনো মেশিন দিয়ে রান করছে। অর্থাৎ যুগের পরিবর্তন আসছে, বাজারের ডিমান্ড চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের এক্সিস্টিং মিলগুলো এখনো প্রায় 95% জুট মিলগুলা কিন্তু ট্রেডিশনাল এই প্যাকেজিং প্রোডাক্টগুলি করছে। এই মধ্যেই যেটা আসার কথা, যেটা আমরা কম্পেয়ার করতে চাই, যে এখানে বেশ কিছু প্রাইভেট সেক্টরের ফ্যাক্টরি আছে যারা মডার্ন টেকনোলজি নিয়ে কাজ করছে, তাদের গ্রোথ কিন্তু ইভেন আজকে যে মিটিংটা হয়েছে এপিবিতে, যে জুট সেক্টরের যেই হঠাৎ করে আমাদের সেলসটা কমে গেল, এক্সপোর্ট ভলিউমটা, তারা কিন্তু নেগেটিভ গ্রোথে নেই, তারা কিন্তু পজিটিভ গ্রোথে আছে। আমি জাস্ট কিছু বাংলাদেশের যে এক্সিস্টিং যে ডাইভার্স প্রোডাক্ট আছে তার কিছু চিত্র দেখানোর চেষ্টা করছি শর্ট করে। এটা হয়তো আপনারা দেখেছেন, নতুন একটা প্রোডাক্ট চারকোল হয়েছে, পাটা থেকে চাওয়া হচ্ছে।
তো এই জায়গাতে হচ্ছে আমি যে কথাটা শেয়ার করতে চাই, আমরা পাট মানে হচ্ছে একটা জেনারেল পারসেপশন হচ্ছে ছালার বস্তা নিয়ে আমরা আছি, এবং এই জায়গাতে হচ্ছে ইন্ডিয়াতেও কিন্তু এই জুট মিল গুলা 50-60 বছরের পুরনো মেশিন ছিল। তারা কিন্তু এই পাট সেক্টরকে ইন্টারন্যাশনাল মার্কেটের যে প্রেজেন্স সিনারিতে যদি আমরা দেখি, যে টোটাল সাপ্লাই চেনে তারা প্রায় 95% দখল করে রেখেছে। এবং এই দখল করার ক্ষেত্রে তারা কিন্তু আমাদের মতো এই যে পুরনো মেশিন দিয়ে টোটাল ইন্ডাস্ট্রি রান না করে তারা 90 দশকে এসে তারা কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, এবং সরকারের কিছু নীতি সহায়তা থাকার কারণে এখন তারা ট্রেডিশনাল যে প্যাকেজিং প্রোডাক্টগুলি আছে যেটা কম লাভজনক, সেই প্রোডাক্টগুলি উৎপাদনের জায়গায় না থেকে তারা গ্রাজুয়ালি ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলোর দিকে এগিয়ে গেছে। এবং তার কারণে কিন্তু ইন্ডিয়ার জুট সেক্টর একটা শক্ত অবস্থানে যাওয়ার প্রক্রিয়াতে আছে, যেখানে বোঝার জন্য আমি ইন্ডিয়া কি কি কাজগুলি করেছে তাদের জুট সেক্টরকে ডেভেলপ করার জন্য তার ইস্যুতে কিছু পয়েন্ট শেয়ার করছি। তারা প্রথমত হচ্ছে পাট খাতে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে কর অব্যাহতির সুযোগ অব্যাহত রেখেছে। 1987 সালে ভারত সরকার জুট প্যাকেজিং অ্যাক্ট প্রণয়ন করে এই ধারাবাহিকতায় ভারতের মোট উৎপাদনের প্রায় 40% স্থানীয় বাজারে ব্যবহৃত হয়। এর ফলে ভারতের পাট শিল্প মজবুত ভিত্তি লাভ করে। 2018 সালে এসে ভারত সরকার শতভাগ খাদ্য শস্যে পাটের প্যাকেজিং বাধ্যতামূলক করার প্রস্তাব অনুমোদন করে। আমরা দেখেছি এরপরে পয়েন্টে যেটা আমি খুব গুরুত্ব দিতে চাচ্ছি, যে এই জুট ডাইভার্সিফিকেশনের জায়গাতে আমরা ওয়ার্ল্ড মার্কেটের যে ট্রেন্ড বা ডিমান্ড গুলাকে মাথায় রেখে ইন্ডাস্ট্রিগুলো কিন্তু রিসার্চ এক্সপেক্ট করে, আমরা তো রিসার্চ করব না। সুতরাং এই ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা করেছে, 4টা রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করেছে, এবং এই রিসার্চ ইনস্টিটিউট গুলা বাণিজ্যিকভাবে বহুমুখীকরণের যাত্রাটা কিভাবে উদ্যোক্তারা ত্বরান্বিত করতে পারে তার জন্য কিন্তু জোরালোভাবে ভূমিকা রেখেছে। শুধু তাই না, সরকার প্রায় বছরে 150 কোটি রুপি এই খাতে বরাদ্দ রেখেছে রিসার্চের জন্য, প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য। 90 দশকে দ্বিতীয় যে কাজটা করেছে, 90 দশকে ভারত সরকার প্রথম আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরনো পাটকলগুলিকে আধুনিকায়নের জন্য বিশেষ আর্থিক প্রণোদনা দেয়। এরই ধারাবাহিকতায় 2013 সালে নতুন ও পুরনো পাট কারখানাকে আধুনিকায়ন ও প্রযুক্তি উন্নয়নকে প্রণোদনা দিতে বিশেষ প্রজেক্ট নেয়, এবং তার কারণে কিন্তু এই যে পুরনো যে জুট মিলের যে মেশিনগুলো ছিল সেখানে তারা রিপ্লেসমেন্ট করার সুযোগ পেয়েছে। আমার জানা মতে প্রায় 60% গভর্নমেন্ট সাবসিডি দেয় এজ এ গ্র্যান্ট হিসেবে, 40% উদ্যোক্তারা দিয়েছে। তার কারণে কিন্তু তাদের প্রোডাক্টিভিটি বা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জায়গাতে যে টেকনোলজি যে গ্যাপটা ছিল সেটা তারা পূরণ করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বহুমুখী পাট পণ্য বিশ্ববাজারে পরিচিত করার জন্য ব্যাপক বাজার উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণের মাধ্যমে নন ট্রেডিশনাল মার্কেটে নিজেদের ব্র্যান্ডিং সুপ্রতিষ্ঠিত করেছে। এজ এ এক্সপোর্টার হিসাবে আমি দেখেছি 90 দশক থেকে ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে তারা জোরালোভাবে ফোকাস করেছে, এবং পাটকে তারা প্রত্যেকটা ফেয়ারে একটা অন্তত স্টল রেখেছে, যেটা আমরা অনেক সময় তাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য যাওয়ার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি। বহুমুখী পাট পণ্যকে বিশ্ববাজারে পরিচিত করার জন্য ব্যাপক বাজার উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণের মাধ্যমে নন ট্রেডিশনাল মার্কেটে নিজেদের ব্র্যান্ডিং প্রতিষ্ঠিত করেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের মাধ্যমে পাটের ফাইবার থেকে নতুন নতুন পণ্য তৈরির প্রচেষ্টা নিয়েছে। ভ্যালুয়েশন, উৎপাদন এবং মান নিশ্চিতকরণের জন্য তারা যে জুট কমন ফ্যাসিলিটিস সেন্টার স্কিম চালু করেছে। পাট শিল্পের উন্নয়নে বছরে গড়ে প্রায় 5,500 কোটি রুপি তারা সহায়তা প্রদান করেছে। আমাদের খুব বুঝতে হবে যে আমরা জুট সেক্টর নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করছি। আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী দেশ হচ্ছে ইন্ডিয়া। সুতরাং ইন্ডিয়া যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছে, আমাদের এখানে আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন, আবুল কালাম স্যার, আমাদের মন্ত্রণালয় যদি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে, আমরা মনে করি আমাদের সেক্টরের একটা বড় ধরনের উপকার আসবে। আমি জাস্ট ছোট্ট করে বোঝানোর চেষ্টা করছি যে আমরা কেন এগোতে পারছি না। গত 3 বছর আমরা দেখছি যে প্রায় $1 বিলিয়ন মধ্যে আমরা ঘুরছি। আমরা যখন আমাদের এক্সপোর্ট বাস্কেটে আমাদের মূলত 4টা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট কাঁচা পাট, এখানে আমরা প্রতি টন এক্সপোর্ট করলে $900 থেকে $1,000 আর্ন করতে পারছি। আমরা যদি ট্রেডিশনাল যে ইয়ার্নটা ম্যানুফ্যাকচারিং করে এক্সপোর্ট হচ্ছে সেটা $1,000 থেকে $1,800 পার টন থেকে আমরা পাচ্ছি। আমাদের যে ট্রেডিশনাল যে প্রোডাক্টগুলি আছে, ছালার বস্তা বা ট্রেডিশনাল যে প্যাকেজিং প্রোডাক্ট, এখানে আমরা প্রতি টন থেকে আমরা $1,500 থেকে $2,000 আর্ন করতে পারছি।
আর আমরা যে আজকের আলোচনার মধ্যে যে মূল ফোকাসটা করছি যে ভ্যালুয়েটেড ডাইভার্সাইড প্রোডাক্ট করার ক্ষেত্রে আমরা প্রতি টন কাঁচা পাট ব্যবহার করে প্রায় 3,000 থেকে $10,000 আর্ন করছি। আজকে যে এখানে প্যানেলিস্ট আছেন আমি সহ আমরা কিন্তু এই সেক্টরেই কাজ করছি, ডাইভার্সাইড প্রোডাক্ট নিয়ে কাজ করছি। সুতরাং আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আমরা যদি 5 থেকে 7 বিলিয়ন ডলারের স্বপ্ন দেখি, আমরা যদি 2030 বা 2040 স্বপ্ন দেখি, আমাদের স্কেলটাকে তো বাড়াতে হবে এবং স্কেল বাড়ানোর ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে ভালো মানের পাটটা বাংলাদেশে হয়। সুতরাং এই পাটটাকে আমরা কিভাবে ভ্যালুয়েটেড করতে পারি, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বড় অপরচুনিটি এবং চ্যালেঞ্জ। আমি তার পয়েন্টে পরের পয়েন্টে যাচ্ছি। পাট শিল্পের উন্নয়নের ক্ষেত্রে পাট পণ্যের বহুমুখীকরণের যেটা কোনো বিকল্প নেই, যেটা আমি বলেছি, এবং যা অনেক সময় বহুমুখীকরণের ব্যাপারে একটা পারসেপশন আছে, এটা মধ্যে হ্যান্ডিক্রাফট। আমি পূর্বের কিছু প্রোডাক্ট দেখেছি, জিওজুট, জুট ফেল থেকে শুরু করে অনেকগুলি প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন হচ্ছে বা সেমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন হচ্ছে। আমরা কার্পেট ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে ইয়ার্ন সাপ্লাই দিচ্ছি। আমাদের তো স্বপ্ন দেখতে হবে বাংলাদেশে আমরাই কিভাবে কার্পেট ম্যানুফ্যাকচারিং করতে পারি। তো এই জায়গাগুলোকে আমি ফোকাস করে এই পয়েন্টগুলোকে যেটা ভিসি স্যারের নজরে আনতে চাচ্ছি যে বিশ্ববাজারে বহুমুখী পাট পণ্যের চাহিদা নিরূপণে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে মার্কেট অ্যানালাইসিস করা, যাতে উদ্যোক্তারা বাজার চাহিদাকে সামনে রেখে সঠিক পণ্য উৎপাদনের উদ্যোগ নেয়। যেমন আমি এজ এ এক্সপোর্টার হিসেবে আমরা জানি ফ্লোর কাভারিং এ বাংলাদেশে যে কজন কাজ করছে সবাই ভালো কাজ করছে। আমরা যদি হাউস হোল্ড প্রোডাক্টের কথা বলি সেখানে আমরা ভালো করছি, বাট এই ক্ষেত্রে অনেক উদ্যোক্তাই জানে না সে এক্সপোর্ট করতে চায়, জুট কেন্দ্রিক উদ্যোক্তা হতে চায়, কিন্তু তার ইন্টারন্যাশনাল মার্কেটের যে প্রেজেন্ট সিচুয়েশনে যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ডের মার্কেট সাইজটা কেমন, আমি এজ এ এক্সপার্ট না, আমি এজ এ এক্সপোর্টার হিসেবে কিছু তথ্য এখানে আনার চেষ্টা করেছি। আমার অনেক সীমাবদ্ধতা আছে, বাট আমি বলবো যে ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটগুলো যদি এই ব্যাপারে আমাদেরকে একটা ইনপুট দেয় এবং সেক্ষেত্রে যদি আমরা প্রজেকশন করি যে আগামী 5 থেকে 7 বছর জুট সেক্টরে কি ধরনের প্রোডাক্টের অপরচুনিটি বাড়বে, সেটাকে মাথায় রেখে যদি আমরা অন্তত ইনফরমেশন পাই, তাহলে হয়তো অনেক নতুন উদ্যোক্তা আসার সুযোগ পাবে। কারণ অনেকে দেশীয় পণ্য নিয়ে কাজ করতে চায় কিন্তু জানে না যে কি ধরনের পণ্যটা নিয়ে সে কাজ করবে। সুতরাং এই ব্যাপারে আমি ভিসি স্যারের নজরে আনার চেষ্টা করছি। এবং আমাদের যেটা আরেকটা বড় বাধা, আমাদের জুট রিসার্চ ইনস্টিটিউট আছে কিন্তু আমরা কমার্শিয়ালি যারা কাজ করছি আমাদের সাথে কোনো বন্ডিং নেই, অর্থাৎ আমাদের মার্কেটের ডিমান্ড কি আছে সেই অনুযায়ী আমরা সাপোর্টটা পাচ্ছি না। সুতরাং এই ব্যাপারে আর একটু নজর দিতে হবে গুরুত্ব সহকারে। আমি বলবো যে আমাদের ডিজাইন একটা বড় ল্যাকিং আমাদের সেক্টরের জন্য। এই জুট সেক্টরের আমরা ডাইভার্সিফিকেশন করতে গিয়ে আমরা বাংলাদেশে আমাদের কোনো প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার বা ইনস্টিটিউট নেই। এক্ষেত্রে আমাদের ইন্ডিয়া সহ থাইল্যান্ড সহ যে সমস্ত দেশগুলা এই ধরনের প্রফেশনাল ইনস্টিটিউট ডেভেলপ করেছে, অন্তত শর্ট টার্ম বেসিস আমরা যদি তাদের সাথে কাজ করতে পারি এবং লং টার্ম বেসিস আমরা যদি নিজেরাই এখানে ইনস্টিটিউট স্থাপন করতে পারি, এটা আমি মনে করি এই সেক্টর যদি রিয়েলি আমরা ডেভেলপ করতে চাই, ডিজাইন ডেভেলপমেন্ট করা ছাড়া কোনো রকম আমাদের অল্টারনেটিভ নেই। কারণ আমি এজ এ উদ্যোক্তা হিসেবে মার্কেট ট্রেন্ড, ফ্যাশন, কালার এই ব্যাপারে আমার ধারণা ছিল না, আমি যে শিখে করেছি। সুতরাং এইখানে যদি আমরা সেই সহায়ক একটা ইনস্টিটিউট আমাদের গড়ে তোলা যায়, আমরা কিন্তু সেক্টর কিন্তু লাভবান হবে, উদ্যোক্তারা লাভবান হবে। আমি বিনিয়োগ বান্ধব নীতিমালার কথা বলছি কারণ আমরা দেখেছি যে বিশেষ করে আজকে আমরা কথা বলছি ইপিবির সাথে যৌথ প্রোগ্রামে, আমরা বাংলাদেশে যারাই এক্সপোর্টার হয়েছি ইপিবি কিন্তু আমাদের কাছে সবসময় এগিয়ে এসেছে। আমরা মেলাতে যাব, ইন্টারন্যাশনাল মার্কেটে যাব, কিন্তু ফাইন্যান্সের জায়গাতে আমরা দেখেছি যে আমাদের স্বাধীনতা পরবর্তীকালে যে সরকারগুলি আসছে অন্যান্য সেক্টরে যেভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসছে, জুট সেক্টরে বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত ফান্ডগুলো আছে স্পেসিফিক কোনো ফান্ড বরাদ্দ রাখা হয় নাই। অর্থাৎ একজন বড় উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা বা ছোট উদ্যোক্তা এই সেক্টরে আসবে, সেই জায়গাতে ব্যাংকের কাছে সে যখন যাচ্ছে তখন ব্যাংকের যে নর্মাল যেই ইন্টারেস্ট রেটে যে ফান্ডগুলো আছে বা লোনগুলো আছে সেটাই পাচ্ছে, কিন্তু বিশেষ কোনো ফান্ড নেই। সুতরাং এটা আমি মনে করি একটা বড় বাধা, কারণ একজন উদ্যোক্তা মনে করবে তাহলে আমি তো অন্য সেক্টরে যাবো, আমি জুট সেক্টরে কেন আসবো? সুতরাং আমি বিনয়ের সাথে বলার চেষ্টা করতেছি যে এই ক্ষেত্রে আসলে সিরিয়াসলি ভাবা দরকার যে আমাদের ফান্ডিং এর জায়গাতে, কারণ আমি অলরেডি বলে গেছি যে পুরনো জুট মিল দিয়ে আমাদের সেক্টরে ডেভেলপমেন্ট করা সম্ভব না। যখন একটা চ্যালেঞ্জ আসবে আমরা থমকে যাচ্ছি, যেটা এই গত টার্মে হয়েছে যে আমাদের এক্সপোর্ট হঠাৎ করে কমে গেছে। আমরা অনেকগুলি, আমি ওই লাইনে যাচ্ছি না যেহেতু অলরেডি আলোচনা হয়েছে আজকে। এখানে আমাদের জুট সেক্টরে স্কিল, লেবার ফোর্স খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ আমরা ওই ভ্যালুয়েটেড প্রোডাক্ট করতে গেলে আমাদের টেকনোলজি আনতে হবে
এবং সেই টেকনোলজিকে অপারেশনে যেতে গেলে আমাদের স্কিল হিউম্যান রিসোর্স ছাড়া কোনো উপায় নেই। সুতরাং এই জায়গাটাতে হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ বা আমাদের স্টাগনেস আছে। আমরা যারা উদ্যোক্তা হিসেবে ইনভেস্টমেন্ট করতে চাই, আমরা এই জায়গাতে একটু আশঙ্কিত। সুতরাং এখানে একটা সাপোর্ট দরকার। এবং আমি ইতিমধ্যে বলে গেছি যে আমাদের এক্সিস্টিং যে মিলগুলো আছে, এই মিলগুলাকে আধুনিকায়ন এবং নতুন প্রযুক্তি নির্ভর করতে না পারলে, কনভার্ট করতে না পারলে আমরা ভ্যালিডেশন বা কম্পিটিটিভ হতে পারবো না ইন্ডিয়ার সাথে। স্যার, আমি যদি বেশি বলে থাকি আমাকে একটু থামিয়ে দেবেন। দিস ইজ স্যার দৃষ্টি আকর্ষণ করছি। আমি বড় একটা চ্যালেঞ্জের কথা বলি, যেমন আমরা ডাইভার্সিটি প্রোডাক্ট করি। আমাদের ডাইভার্সিটি প্রোডাক্ট করতে গেলে মানে এই এক্সিস্টিং যে মিলগুলো আছে তারা আমাদেরকে 6 থেকে 7 রকম ফ্যাব্রিক দিতে পারছে। যেখানে আমি প্রোডাক্ট ডেভেলপমেন্টের কথা বললাম, ইন্ডিয়াতে প্রায় 106 থেকে 7 রকম ভ্যারাইটি অফ ফ্যাব্রিক ডেভেলপ করেছে। যে ফ্যাব্রিক দিয়ে হোম টেক্সটাইল হচ্ছে, হাউস হোল্ড প্রোডাক্ট হচ্ছে, প্যাকেজিং প্রোডাক্ট হচ্ছে, লাইফস্টাইল প্রোডাক্ট হচ্ছে। অর্থাৎ আমি যখন একটা নান্দনিক প্রোডাক্ট করতে যাব, আমার কিন্তু ভ্যারাইটি অফ ফ্যাব্রিক লাগবে। সুতরাং এই জায়গাতে আমাদের মিলগুলো, যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, যে আমাদের এক্সিস্টিং মিলগুলো আমাদেরকে সেভাবে সাপোর্ট দিতে পারছে না, কারণ তাদের মিলগুলো হচ্ছে ট্র্যাডিশনাল পণ্য তৈরি করার জন্য সক্ষম। এই ভ্যালুডেড প্রোডাক্ট তৈরি করার জন্য সক্ষমতা তাদের নেই, আমরা চাইলেও তারা দিতে পারছে না। এবং এই ক্ষেত্রে যেটা হয়েছে যে ইন্ডিয়া যেহেতু 90 দশকে এটা শুরু করেছে, তাদের যে পণ্যের যে প্রাইসিং লেভেলটা সেটা প্রায় আমাদের থেকে 20 থেকে 25% বেটার প্রাইস, অর্থাৎ লোয়ার প্রাইসে উদ্যোক্তাদেরকে দিচ্ছে। এবং এটা একটা বড় ইস্যু, যে কারণে এটা নিয়ে আমরা গত 5-7 বছর ধরে চিৎকার করছি, কিন্তু আমাদের গ্রোথটাকে কিন্তু আমরা বাড়াতে পারছি না। আমি সর্বশেষ যে পয়েন্টটা অলরেডি বলছি এখানে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে এই ডাইভার্সিটি প্রোডাক্ট তৈরি করার জন্য 90 দশকেই 5টা স্পেশালাইজ জুট মিল হয়েছে, যে মিলগুলো একাধারে ফ্যাব্রিক বানাচ্ছে, ডাইং করছে, লেমিনেশন করছে। অর্থাৎ একটা আমব্রেলাতেই উদ্যোক্তারা টোটাল র মেটেরিয়ালসটা, ফিনিশ র মেটেরিয়ালসটা পাচ্ছে। এবং এটা পাওয়ার কারণে যেটা হচ্ছে, তাদের কস্ট এবং ওয়েস্টেজটা কমে আসছে এবং আমাদের থেকে বেটার কন্ডিশনে তারা যেতে পেরেছে। যে কোনো ইন্ডাস্ট্রির জন্য স্থানীয় বাজার খুব গুরুত্বপূর্ণ। যেটা আমি বলেছি, ইন্ডিয়ার প্রায় টোটাল মার্কেটের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির 40% হচ্ছে লোকাল কনজাম্পশন হচ্ছে। সুতরাং এই যে আজকে যদি আমাদের প্যাকেজিং একটা ঘোষণা হয়েছে, কিছুটা বাস্তবিত হয়েছে, 15 থেকে 17তে আমরা আবার একটু স্লো হতে দেখেছি, এটার রিপ্লেসমেন্ট হচ্ছে আবার প্লাস্টিকের ব্যাগগুলা। সুতরাং আমাদের ইন্ডাস্ট্রির যে কোনো চ্যালেঞ্জ আসবেই। এই চ্যালেঞ্জের জন্য লোকাল বাজার যদি আমরা সম্প্রসারণ করতে পারি, আমাদেরকে হয়তো বিভিন্ন চ্যালেঞ্জ থেকে আমরা উত্তরণের সুযোগটা পাবো। সুতরাং এই বিষয়টা অ্যাওয়ারনেসও ডেভেলপ করতে হবে। শুধু আইন করে অনেক সময় কনজিউমার ডেভেলপ করা যায় না, সেখানে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে হবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের যে প্রকিউরমেন্ট পলিসি আছে গভর্নমেন্টের, সেই প্রকিউরমেন্ট পলিসিতে এই জুট সেক্টরকে যদি অ্যাকোমোডেশন করা যায়, তাহলে হয়তো তখন তারা বাধ্য হবে। কারণ পলিসির সাপোর্টটা নিতে গিয়ে তখন হচ্ছে আমাদের একটা বড় মানে যে ইয়েটা আছে, বাধা আছে, সেটা উত্তরণের সুযোগটা আমরা পাবো। আন্তর্জাতিক বাজার উন্নয়ন ও সম্প্রসারণকে সরকারকে বিশেষ মনোযোগী দিতে হবে। আমরা দেখেছি আমাদের টোটাল এক্সপোর্টের, এজ এ এক্সপোর্টার আমরা এখানে 4 জন এক্সপোর্টার আছি, আমরা কিন্তু শুরু থেকেই ইপিবি সাপোর্ট পেয়েছি। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা এক্সপোর্টার ইপিবির প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমি যদি পাশাপাশি 2030 বা 2040 স্বপ্ন দেখি, যেই ভলিউমে আমাদের টোটাল এক্সপোর্টটা নিয়ে যেতে চাই, সেই ভলিউমে বা সেই রেশোতে কি ইপিবি কে ফান্ড বরাদ্দ দেওয়া হচ্ছে? আমি বিনয়ের সাথে বলতে যাচ্ছি যে ইন্টারন্যাশনাল মার্কেটের ডেভেলপমেন্ট ছাড়া তো আমাদের অগ্রসর হয়ে যাওয়া সম্ভব না। আমরা বছরে দেখি 25 থেকে 30টা ইন্টারন্যাশনাল ফেয়ারের ফান্ড ইপিবির কাছে থাকে। এখানে আমার মনে করি আমরা অন্তত 500 ফেয়ার করা দরকার। এবং এই ইন্টারন্যাশনাল মার্কেটে আমার যে ব্র্যান্ডিংটা, যেটার জন্য আজকের এই আয়োজন, যে ইন্টারন্যাশনাল মার্কেটের ব্র্যান্ডিং এর ক্ষেত্রেও একটা বড় ভূমিকা পালন করবে। সুতরাং আমি বিশ্বাস করি এই ব্যাপারে মনোযোগী হওয়া দরকার আমাদের। এবং ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, বাংলাদেশের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে জুট সেক্টরকে আমরা ফোকাস করতে পারি, কারণ এটা একটা টাচি বিষয়। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দেশীয় পণ্য নিয়ে কাজ করতে চায়, এবং সেটা যখন হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে এটা টোটাল বিহেভিয়ারটাকে আমরা উপস্থাপন করতে পারবো, অনেককে আমরা আকৃষ্ট করতে পারবো এবং এই সেক্টর নিয়ে আমরা আরো এগিয়ে যাওয়ার সুযোগ পাবো। সাস্টেনেবল বিজনেস প্ল্যাটফর্ম। এখন যদি আমি একজন নতুন ইম্পোর্টার বা বায়ারকে আমি যদি বলতে চাই, সে প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করছে তোমার ফ্যাক্টরির কি ধরনের কমপ্লায়েন্স সার্টিফিকেশন আছে, এবং এটার পরে হচ্ছে সে আমার অন্য কিছু দেখতে চায়। সুতরাং রানা প্লাজার ঘটনা এক ধরনের আমাদের জন্য একটা বড় সুযোগ তৈরি করেছে। আমরা বাধ্য হয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কমপ্লায়েন্সের দিকে ঝুঁকেছে এবং আমরা একটা ভালো অবস্থানে চলে এসেছি এবং ইন্টারন্যাশনাল মার্কেটে একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট হয়েছে। আমরা দেখছি নন গার্মেন্টস সেক্টরে
এটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আছে। আমরা যেই গতিতে অগ্রসর হতে চাচ্ছি, এই জায়গাতে হচ্ছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে নন গার্মেন্টস সেক্টরে কমপ্লায়েন্স, বিশেষ করে সোশ্যাল অডিট বেস কমপ্লায়েন্স বেস সার্টিফিকেশন, এইটা হচ্ছে কি বেশ কস্টলি, এবং এই ক্ষেত্রে আমাদের অনেক উদ্যোক্তারই অ্যাওয়ারনেস নেই। এই বিষয়টাকে আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে, যাতে আমরা এটাকে ফোকাস করে আমাদের যে বর্তমান যে অপরচুনিটি আছে, সেই অপরচুনিটি, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে একটা সবচেয়ে বড় বাধা। এখানে আমাদেরকে যদি আমরা গুরুত্ব দিয়ে মানে এটাকে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিকে কমপ্লায়েন্স সার্টিফিকেশন আন্ডারে নিতে পারি, আমাদের হিউজ একটা অপরচুনিটির সামনে চলে আসবে। আমি আরেকটু বলতে চাচ্ছি, বহুমুখী পাট পণ্য উৎপাদনের প্রয়োজন উন্নত মানের পাট। আমি অলরেডি বলেছি বাংলাদেশ সবচেয়ে ভালো মানের পাট উৎপাদন করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের জেনোম আবিষ্কারের বিষয়টা আসছে, কিন্তু সেটার বাস্তবায়ন নেই। আমি 30 বছর আগে যখন ইয়াং ছিলাম, আমাদের 1 বিঘা জমিতে যে ধান উৎপাদন হতো, আজকে বাংলাদেশে 3 গুণ ধান উৎপাদন হচ্ছে। কিন্তু পাট যদি উৎপাদনের খরচ যেখানে প্রায় 2000 টাকার মধ্যে চলে আসে, সেখানে 2500 টাকা বা 3000 টাকা না পেলে কৃষক অন্য ফসলের দিকে চলে যাবে। সুতরাং এই যে বীজের ক্ষেত্রে আমরা প্রায় 95% বীজ ইম্পোর্ট করছি ইন্ডিয়া থেকে, এবং নিম্নমানের বীজ আমরা ইম্পোর্ট করছি। এই জায়গাতে আমাদেরকে একটু সিরিয়াসলি ভাবতে হবে যে আমরা স্থানীয়ভাবে বীজটাকে কিভাবে উৎপাদন করার সক্ষমতা অর্জন করতে পারি, এবং জেনোমের আমরা কিভাবে এটাকে কাজে লাগাতে পারি। তাতে উৎপাদন যখন 3 গুণ হয়ে যাবে, তখন কৃষক কিন্তু বেশি আয় করবে, এবং সে হচ্ছে ইন্টারেস্টেড হবে অন্য পণ্য না করে পাট উৎপাদনের ক্ষেত্রে। রপ্তানি নীতিতে আমি বলবো, বিশেষ করে 2015, 18, 21 রপ্তানি উন্নয়ন ব্যুরো যথেষ্ট পজিটিভলি আমাদেরকে ফোকাস করেছে। এর আগের সময়কালে কখনোই পাটকে অগ্রাধিকার খাত হিসেবে দেখা হয় নাই। আমি বিনয়ের সাথে বলছি, ধন্যবাদ জানাচ্ছি ইপিবি কে যে এই বিষয়টা ইপিবি গুরুত্ব সহকারে নিয়েছে। আমরা এই ক্ষেত্রে দেখছি ইনসেনটিভের ক্ষেত্রে ঘোষণা আছে, কিন্তু ইনসেনটিভে কিছু জটিলতার জন্য এই সেক্টরে যারা আমরা কাজ করছি, আমরা ইনসেনটিভটা পাচ্ছি না। এবং আমরা কমার্স মিনিস্ট্রিতে এই ব্যাপারে যথেষ্ট যোগাযোগ করেছি। যেহেতু এই বিষয়টা ইপিবি হচ্ছে মেইন স্টেক হোল্ডার, আমি ভিসি স্যারের সাথে পরবর্তীকালে একটা সময় চাই, যাতে আমাদের ইনসেনটিভটা প্রায় 2.5 বছরের উপরে ঘোষণা হয়েছে 20%, কিন্তু শুধুমাত্র জুট মিল গুলা ছাড়া কেউ ইনসেনটিভ পাচ্ছে না। এই সমস্যার সমাধান হওয়া দরকার, তাতে অনেক উদ্যোক্তা তৈরি হবে, এবং আমাদের এই সেক্টরে একটা বড় ধরনের অপরচুনিটি তৈরি হবে। সর্বশেষ স্যার আছেন এখানে, জুট ডাইভার্সের প্রমোশন সেন্টার হচ্ছে আমাদের আমব্রেলা বা আমাদের গার্জিয়ান। এটা বেশ কয়েক বছর ধরে আইনি কাঠামোতে আনার প্রক্রিয়া হচ্ছে। আমরা আশা করছি যে এটাকে যদি আইনি কাঠামোতে আনা যায়, তাহলে হয়তোবা আমাদের যেই কথাগুলো আমি বলছি, একটা প্লেস যেখানে আমাদেরকে সাপোর্টটা দিবে, এবং সেখানে ইপিবি, কমার্স মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি আমাদেরকে কিভাবে সহযোগিতার হাত বাড়াতে পারবে, সেই জায়গাটা প্রসারিত এবং মজবুত হবে। আমি আরো কয়েকটা পয়েন্ট বলছি, যেমন পেপার থেকে জুট থেকে পেপার। জি স্যার, আমি আপনাকে একটু সবিনয়ে রিকোয়েস্ট করতে চাই, যদি আগামী 4-5 মিনিটের মধ্যে আপনার প্রেজেন্টেশনটা আমার 2 মিনিটে শেষ করেন। আমাদের বেশ কয়েকজন প্যানেলিস্ট আছেন। জুট থেকে পেপার করতে ধন্যবাদ। আমরা যেটা অলরেডি বলে গেছি যে আমাদের আধুনিক ইন্ডাস্ট্রি করার জন্য ফাইন্যান্সিয়াল জায়গাতে চিন্তা করা দরকার। আমাদের জাতীয় রাজস্ব বোর্ড যে মূসক রহিতকরণের সার্কুলার জারি করা আছে, এটা কন্টিনিউ রাখা দরকার। এবং আমাদের যেই অপরচুনিটি আছে, এই অপরচুনিটি জায়গাতে যদি আমরা এই পলিসিগত জায়গাটাতে যদি আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঘোষণা করতে পারি, কারণ আমাদের একটা বড় ব্যারিয়ার হচ্ছে প্রতি বছর বাজেট কেন্দ্রিক আমাদের ঘোষণাটা থাকে। এখন জুট সেক্টরটা হচ্ছে হঠাৎ করে অপরচুনিটি ছিল, হঠাৎ করে ডুবে গেছে, এটা থেকে আমরা আবার একটা যাত্রায় যেতে চাই। সুতরাং এখানে স্যার এক্সিস্টিং যে মিলগুলো আছে, এটা আধুনিকায়নের সাথে নতুন বড় বিনিয়োগ আসতে হবে, এবং সেই সাথে এসএমইরা কিভাবে কাজ করতে পারে, এই জায়গাতে আমি মনে করি স্যার যে আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঘোষণা হওয়া দরকার, অন্তত 7 থেকে 10 বছর। তাহলে হবে কি, যে পলিসি সাপোর্ট গুলো থাকবে, এটাকে মাথায় রেখে অনেক বড় গ্রুপ আছে যারা সাহস করে স্যার এই সেক্টরে আসার চিন্তা করবে। আমি স্যার সর্বশেষ আমি সবাইকে আমাকে এতখানি সময় দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে আমি স্যার শেষ করছি। ধন্যবাদ স্যার। আমরা পাট খাত নিয়ে এগিয়ে যেতে চাই, এবং পাট খাতকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বহুমুখীকরণের যেই যাত্রাটা আছে, সেটা ত্বরান্বিত করার ক্ষেত্রে স্যার আপনার স্যার লিডারশিপ এবং সহযোগিতা চাই।
এবং অলরেডি আপনি স্যার আজকে আমাদেরকে সুযোগ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, তার জন্য স্যার ধন্যবাদ স্যার। সালাম স্যার। জি, ধন্যবাদ জনাব বন্যা। অত্যন্ত কম্প্রিহেন্সিভ এবং ইনফরমেটিভ একটা প্রেজেন্টেশন আমরা শুনলাম। তো আমার মনে হয় আমরা এবার হয়তো প্যানেল ডিসকাশন আমাদের সঙ্গে যারা জড়িত আছেন তাদের কথা আমরা একে একে শুনতে পারি। তো আমার মনে হয় আমি প্রথমেই মিস কোহিনুর ইয়াসমিন, সিও তরঙ্গ, ওনাকে অনুরোধ করব ওনার আলোচনা করার জন্য। স্যার, তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা নিঃসন্দেহে একটা ভালো ইনিশিয়েটিভ যে আমরা এই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যেই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে আমরা সাহায্য সহযোগিতা পেয়ে যাচ্ছি টাইম টু টাইম, আমাদের জেডিপিসি এবং আমরা কিছু উদ্যোক্তা এবং অনেক নতুন উদ্যোক্তা, পটেনশিয়াল উদ্যোক্তা, এক্সিস্টিং উদ্যোক্তা সবাই এই প্ল্যাটফর্মের সাথে আজকের ওয়েবিনারে যুক্ত হয়েছে। আমি কোহিনুর ইয়াসমিন, আমি লাইফস্টাইল, আমার প্রোডাক্ট হলো লাইফস্টাইল অ্যান্ড হোম ডেকো। আমি ডাইভার্সিফাইড জুট প্রোডাক্টটাই তৈরি করছি। তো আমাদের মুন্না ভাই যেভাবে সমস্যাগুলো তুলে ধরেছেন এবং কিছু সাজেশনও দিয়েছেন, আমি ওই দিকে আর যাব না। আমি স্পেসিফিক যে ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে কিছু কিছু জিনিস একটু আমি হাইলাইট করছি, মুন্না ভাইয়ের সাথেই ভেরি মাচ রিলেটেড হবে। তো যেটা হলো যে এসএমই এবং আমি নারী উদ্যোক্তা হিসাবে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আমি কাজ করি স্পেশালি কিন্তু ক্লাস্টার বেস, একদম তৃণমূল পর্যায়ে যেসব নারীরা যাদের হাতগুলো শক্ত এবং মেশিনের থেকেও শক্ত, তাদেরকে দিয়ে আমি পণ্যগুলা তৈরি করাচ্ছি এবং বিদেশের বাজারে আমি রপ্তানি করছি। এখন এই কাজগুলো করতে গেলে যেই সমস্যাগুলা ফেস করি আমরা এবং অ্যাজ এ উদ্যোক্তাদের পক্ষ থেকে আমি বলছি, এই ক্লাস্টার গুলাকে যদি আমরা শক্তিশালী করি, এই নারীরাই কিন্তু এক একজন নারী উদ্যোক্তা হিসাবে তারা আত্মপ্রকাশ করতে পারবে। তো এখন আমরা যেটা ফেস করছি যে এই ক্লাস্টার গ্রুপগুলা হোম বেসড প্রোডাকশন মেনলি তারা করছে, তাদেরকে কিছু যদি আমরা স্কিল দক্ষতা বিষয়ক ট্রেনিং গুলা প্রোভাইড করতে পারি, এটা ইপিবি হতে পারে, আমাদের জেডিপিসি হতে পারে, আমাদের পাট ও বস্ত্র মন্ত্রণালয় হতে পারে, সেটা বড় কথা না। এবং কন্টিনিউয়াস প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাপোর্ট, যেমন আমি ডাইভার্সিফাইড প্রোডাক্টটা এক্সপোর্ট মার্কেটে আছি, এই কোভিড এর পরে আমি অনেস্টলি বলছি যে এত ডিমান্ডটা বেড়ে গেছে, মার্কেট বেড়ে গেছে। জাপানে অ্যাকচুয়ালি আমি দিচ্ছি, এই অলিম্পিকেও আমি জাপানে একটা বড় লট পাঠিয়েছি। তো ওরা দেখতে পাচ্ছি পুরোটাই হ্যান্ডমেড অ্যান্ড লিটল বিট অল্প একটু লেদারের কম্বিনেশন চাচ্ছে। তো কেন বললাম, ওরা কিন্তু পুরোটাই হাতের তৈরি পণ্য চাচ্ছে। তো এখানে ডিজাইনটা ওয়ান অফ দা ইস্যু, কারণ এখানে এমবাসি থেকেও আসতেছে, এসে বলছে যে এই ধরনের ডিজাইনগুলা যদি তোমাদের নারী উদ্যোক্তারা ঘরের থেকে তৈরি করে তাহলে আমাদের এখানে বিরাট একটা মার্কেট আছে তোমাদের দেশের জন্য। তারপরে এখন হ্যাঁ, পণ্য তৈরি করলো, ডিজাইনও ডেভেলপ হলো, ডিজাইনিং সাপোর্টও হলো, প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাপোর্টও হলো। এখন আমার যে টেকনিক্যাল সাপোর্ট ইন টার্মস অফ ফ্যাব্রিক্স হতে পারে, যেটা মুন্না ভাই বলে গেলেন, আমাদের কিন্তু সেই ধরনের স্পেশালাইজ মিলগুলা তৈরি হয় নাই যেখান থেকে আমাদের এই ঘরে ঘরে নারীরা ফ্যাব্রিক্সটা কালেক্ট করবে এবং সেটা দিয়ে মেশিনে তৈরি ব্যাগ প্রোডাকশন করে, লাইফস্টাইল ব্যাগ প্রোডাকশন করে এক্সপোর্টে ঢুকবে। এটা একটা বড় লিমিটেশন আমরা দেখতে পাচ্ছি। মার্কেট লিঙ্কেজ, এই মার্কেট লিঙ্কেজটা আমরা বিভিন্ন সময় যখন এক্সপোর্ট ফেয়ারে 2 বছর ধরে বন্ধ আমাদের ফিজিক্যাল ফেয়ার, কিন্তু আমরা ভার্চুয়াল ফেয়ারে অ্যাটেন্ড করছি। তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ডিমান্ড আছে, ভার্চুয়াল ফেয়ারেও ডিমান্ড আছে, কিন্তু অনেক সময় বাংলাদেশের প্রতি তাদের অনেকটা আস্থা একটু অভাব আছে বিধায় তারা টাচ করতে চাচ্ছে, কিন্তু ভার্চুয়াল শোতে তারা টাচ করতে পারছে না প্রোডাক্টগুলো। এই জন্য অনেক সময় তারা বারবার কোয়ারিজ করছে, আমরা ব্যাক এন্ড ফোর্থ তাদের ছবিগুলা পাঠাচ্ছি, কোনো সময় আমরা সোয়াচ পাঠাচ্ছি, সেইভাবে তাদের ডিমান্ড ওরিয়েন্টেড আমরা কমিউনিকেট করে যাচ্ছি। এখন এই ধরনের মার্কেট লিঙ্কেজ সাপোর্ট যদি আমাদের ছোট ছোট উদ্যোক্তারা পায়, তাহলে অবশ্যই বাংলাদেশের এই ডাইভার্সিফাইড প্রোডাক্ট দিয়ে আমরা বিশ্ব জয় করতে পারবো। আরেকটা জিনিস আমি যেটা হাইলাইট করতে চাচ্ছি, আমাদের যে ক্রাফট, হ্যান্ডমেড ক্রাফট,
লাইফস্টাইল বলেন, হোম ডেকো বলেন, গার্ডেনিং বলেন, যেটা মুন্না ভাই হাইলাইট করলো, এই ধরনের পণ্যগুলা কিন্তু আমরা বিদেশের যে অন্যান্য ইন্ডিয়া বলেন বা ইয়ারা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, অন্যান্য দেশ থেকে আসে, যদিও জুট না, অল্টারনেটিভ ফাইবার, সেখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কিলটা যথেষ্ট হাই লেভেল, কিন্তু একটু ইনপুট সাপোর্ট দিলে এই স্কিলটাকে আরো ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করতে পারে। আরেকটা এখন আমি বলবো যে ফিনান্সিয়াল সাপোর্ট, যেটা যেমন এই যে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা, এত সিরিজ অফ ইস্যু ছিল, আমি মনে হয় যে লার্জ স্কেলে আমি ওটা এক্সেস পেয়েছি, কেননা এত নিটিগিটি তাদের পেপারস অ্যান্ড ডকুমেন্টস আমাদের অনেক উদ্যোক্তারা পাইনি, এবং তারা বলতেছে আমার এইটা নাই সেটা নাই, আমি কিভাবে পাবো। তো এই জিনিসটা যদি আরেকটু সহজলভ্য করি, আমাদের অনেক উদ্যোক্তাগুলো এই অ্যাক্সেসটা নিতে পারবে, এই সাপোর্টটা নিতে পারবে, যা নিয়ে সে কাজে লাগাতে পারবে, তার এক্সপোর্ট মার্কেট বলেন, লোকাল মার্কেট বলেন, সবগুলাতেই তারা কাজে লাগাতে পারবে। এই ধরনের জিনিসগুলা যদি আমরা একটু নজর দেই, আমি এটা বলবো না, তবে বাংলাদেশে আমরা অনেক এগিয়ে যাচ্ছি, আগের দিক থেকে চিন্তা করি যদি আমরা অনেক এগিয়েছি, তারপরও আগানোর কোনো শেষ নাই, যেহেতু মার্কেট আছে দেয়ার। আমি এই কয় মাসে যেভাবে আমি করোনাকালীন সময় কিছুদিন বন্ধ ছিল, কিন্তু যেভাবে মার্কেটটা ট্রেন্ডটা বেড়ে গেছে, আমি বলবো যে এটা আল্লাহর রহমত। কিন্তু এখন এই মার্কেটটাকে ধরতে গেলে আমাদের সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং আমাদের দেশ কিন্তু আর গরিব থাকবে না। গরিব বলতে আমি অলরেডি আমরা চলে গেছি, কিন্তু যেটা বলছি তৃণমূল পর্যায়ে যেই এত এত নারীর হাতগুলা জবলেস অথবা বেকার অবস্থায় আছে, তাদের কাজ আছে হাউস হোল্ড ওয়ার্ক, কিন্তু তাদেরকে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত করতে পারবো। আর এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত করতে পারলে আমরা অনেকাংশে এগিয়ে যাব, আমাদের সাথে কেউ পারবে না। এখন যেই সেক্টরগুলো আমরা রিপিট করলাম, সেই জিনিসগুলোতে যদি আমরা একটু নজর দেই, আমি ইপিবি কে বলবো, যেটা মুন্না ভাই অলরেডি হাইলাইট করেছেন, আমাদের জেডিপিসি স্যারদেরকে বলবো, এবং আরো কোথায় কোথায় আছে যেখান থেকে কমার্স মিনিস্ট্রি থেকে ওনাদেরকেও, আজকে যদিও ওনারা নাই, ওনাদেরকেও অনুরোধ করবো, এই প্রতিটা সেক্টর থেকে যদি আমাদের যে লুফলগুলো আছে সেগুলাকে অ্যাড্রেস করি, আমরা অনেকাংশে এগিয়ে যাব। ধন্যবাদ। যদি পরে কোনো কোশ্চেন থাকে আমি অবশ্যই রেসপন্স করব, কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে এই কয়টা জিনিসকে আমরা হাইলাইট করাটা জরুরি। জি, ধন্যবাদ মিস ইয়াসমিন আপনার ডিসকাশনের জন্য। আমরা জনাব মুন্না যেই বক্তব্য দিয়েছেন বা প্রবন্ধ উপস্থাপন করেছেন, তার সঙ্গে আরো নতুন কিছু আপনি যোগ করেছেন, ধন্যবাদ। তো আমরা নিশ্চয়ই প্রশ্নোত্তর পর্বে হয়তো আরো কিছু নতুন বিষয়ের আমরা আলোচনার সুযোগ পাবো। তো এই পর্যায়ে আমার কাছে যেটা শিডিউল দেওয়া আছে সেটা অনুযায়ী প্যানেল ডিসকাশন, মিস বার্থা বারোই, উনি কি আছেন আমাদের সঙ্গে সংযুক্ত? আমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছি না, খুব সম্ভব উনি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেননি। যদি পরবর্তীতে আসেন হয়তো উনি কথা বলবেন। তো আমি জনাব এই পর্যায়ে জনাব শাহিদুল ইসলাম হেলাল, ওনাকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। স্যার, থ্যাংক ইউ। এন্ড রাশেদুল করিম মুন্না সাহেব তো ওয়েল এক্সপিরিয়েন্সড এন্ড খুবই সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন, এন্ড আই থিঙ্ক মোস্ট অফ ইট ইজ কাভার্ড। আমার অত বেশি কিছু বলার নাই, বাট আমরা স্যার একটা পাঞ্চ লাইন আমাদের খেয়াল রাখতে হবে, জুট ফাইবার কিন্তু অন্যান্য ফাইবার থেকে অনেক বেশি কস্টলি। সুতরাং আমাদের মার্কেটটা টার্গেট করতে হবে নিশ মার্কেট এন্ড আপার এন্ড অফ দ্য মার্কেট, যেটা নিয়ে কথা হয়েছে। যেমন অর্ডিনারি শপিং ব্যাগে আমাদের ঢোকার চান্সেস অলমোস্ট নীল, কারণ কাগজ, সিনথেটিক, অন্যান্য ইভেন কটন ইজ মাচ চিপার দেন জুট। তো আমরা যে ডাইরেকশনে যাচ্ছি, যেটা আমাদের মূল প্রবন্ধতে যেটা ছিল, যে আমাদের প্রোডাক্টে ডাইভার্সিফাই করতে হবে, এবং হোম ডেকোর আইটেমে মেইনলি আমাদের মনে হয় মার্কেটটা, যদি আমরা ট্রেডিশনাল জুট গুডস এর কথা না বলি, কারণ ট্রেডিশনাল জুট গুডস এর মার্কেটকে ফেরত পাওয়া অলমোস্ট ইম্পসিবল। তো স্যার এখানে দু একটা জিনিস মিসিং আছে, যেটা আমি বলতে চাই, যে আমরা যখন আমার কোম্পানি স্যার লোকালি ব্র্যান্ড করে কিছু মাল বেচতেছে, জুট প্রোডাক্ট লোকালি,
তো এতে একটা প্রবলেম হচ্ছে যে আমাদের কপিরাইট বলে কোনো পেটেন্ট রাইট বলে, আমি একটা প্রোডাক্ট বানালে মার্কেটে ছাড়লে 10 জন একই প্রোডাক্ট বানায়, আমরা কিন্তু নতুন মানে কপি করার একটা অভ্যাস পুরো উদ্যোক্তাদের, এটার একটা জেনারেল থট প্রসেসটা লোকেদের চেঞ্জ করতে হবে, যে উই মাস্ট কাম আপ উইথ নিউ আইটেমস। মানে সার্ভাইভ করতে হলে, ভালো ব্যবসা করতে হলে আমারটা কপি করে হবে না, মুন্নারটা কপি করে করলে হবে না, নতুন আইটেমে আসতে হবে। তো কপিরাইটের যদি একটা কোনোভাবে উদ্যোগ নেওয়া যায়। আরেকটা বলা হচ্ছে যে লোকাল মার্কেট, আমরা স্যার যখনই স্যাম্পল বানাই, স্যাম্পল অনেক অনেক স্যাম্পল বানাতে হবে ওভার দ্য ইয়ার্স, এসব নন ট্রেডিশনাল জুডুল বানাতে, ওইটার একটা মার্কেট যদি লোকালি থাকে তাহলে কিন্তু আমাদের ফাইনাল প্রোডাক্টের কস্ট ইফেক্টিভনেসটা বেড়ে যায়। লোকাল মার্কেটের প্রোটেকশনের ব্যাপারটা আমার মনে হয় সরকার আরেকটু মনোযোগ দেওয়া দরকার। আর লাস্টলি, আমরা যে মাল বেচি, ওয়েবসাইটে যারা বেচি, বিদেশ থেকে অনেক বাঙালি এক্সপাট্রিয়েট এবং বিদেশিরাও ছোট ছোট আইটেম, সিঙ্গেল পিস আইটেমসে $50, $100, $200 মাল কিনতে চায়। এই যে রিটেইল অনলাইন ট্রানজেকশনের ব্যবস্থাটাকে ইজি করে দেওয়া, এখন কিন্তু ওটা পসিবল হয় না। আমরা কিন্তু অল্প অল্প মাল পাঠানোর কোনো উপায় নাই, ব্র্যাক বা 2-1টা কোম্পানি ছাড়া কিন্তু কারো পারমিশন নাই। এটাতে যদি অনলাইন একটা প্ল্যাটফর্ম যদি করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় এই ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট অটোমেটিকলি অনেক বাড়বে। থ্যাংক ইউ স্যার। বসত জি, ধন্যবাদ জনাব হেলাল, অত্যন্ত চমৎকার। আসলে জনাব মুন্না তো ডিটেইল বলেছেন তার প্রেজেন্টেশনে, এবং উনি যেই সব বিষয়গুলো বোধহয় মিস করে গেছেন সেইগুলি আপনি পয়েন্ট আউট করেছেন। আমার খুব ভালো লেগেছে, যেমন আপনি ই কমার্সের মাধ্যমে আসলে অনলাইনে যে ট্রানজাকশন, ছোট ছোট অর্ডারগুলি কিভাবে ইয়ে করা যায়, এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি আপনার সঙ্গে 100% একমত। আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট তৈরি করেন, বিশেষ করে ডাইভার্সিফাইড, এই কপিরাইট এবং ইয়েটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি একটা রিসার্চ করে একটা জিনিস তৈরি করলেন, কথার কথা তার দাম 100 টাকা, কিন্তু পরেই দেখলেন যে সেই জিনিসটা 40 টাকায় গাউসিয়াতে বা নিউ মার্কেটের একটা দোকানে বিক্রি হচ্ছে। হ্যাঁ, মানে দেখতে একই রকম, সেই জিনিসটা তো হবে না কখনো, লো কোয়ালিটির ম্যাটেরিয়াল, মানে খুব ইয়ে ফিনিশিং সহ। তো যাই হোক, আমরা এই দুটো জিনিস আমি নোট নিয়েছি, আমি এই দুটো জিনিসের উপরে আমি কাজ করব। তো ধন্যবাদ আপনাকে। তো আমাদের সঙ্গে মিস বার্থা বোধহয় সংযুক্ত হতে পেরেছেন, আমি ওনাকে রিকোয়েস্ট করব ওনার ডিসকাশনের জন্য। সবাইকে বৈকালীন প্রীতি এবং শুভেচ্ছা জানাই, এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং জেডিপিসি এবং মুন্না ভাইকে সুন্দর একটা পেপার প্রেজেন্ট করার জন্য। তো আমার পূর্ববর্তী যারা, তারা অনেকটুকুই বলেছেন, মুন্না ভাই এবং কোহিনুর এবং হেলাল ভাই। তো আমি যে অ্যাজ এ ওয়ান অফ দ্য পায়োনিয়ার ইন মানে এই জুট সেক্টর, আমরা 73 সনে আমাদের সংস্থা, সেই হিসাবে আমি কিছু কথা বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে, যে আসলে আমরা এই প্যান্ডামিকের মধ্যে যেভাবে জুটের প্রসার দেখেছি এবং এখনো দেখছি, জুট রাগের বিশাল একটা মার্কেট সৃষ্টি হয়েছে, এবং এগুলো সবই হ্যান্ডিক্রাফট, মানে হাতের তৈরি, কোনোটা মেশিন মেড না। এবং আমি হেলাল ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটু ডিফার করছি, সেটা হলো যে পাটের যে ব্যাগ, এটা কোনো দিনও এটার চাহিদা শেষ হবে না। কাগজের ব্যাগ বা অন্যান্য প্লাস্টিক সামগ্রী, এগুলো প্রতি মানুষ দিনে দিনে কিন্তু বীতশ্রদ্ধ হয়ে উঠছে। হ্যাঁ, এগুলো প্লাস্টিকের ব্যাগ পানি শোষণ বা পানি নিরোধক, এইসব ব্যাপারগুলো যদিও আছে, কিন্তু এই প্লাস্টিকই সমুদ্র তলদেশে যে বিশাল প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং বা সারা পৃথিবীকে দূষিত করে ফেলছে, এটার জন্য মানুষ সচেতন হচ্ছে। মানুষ দস্তুর মতো মানে বিদ্রোহ ঘোষণা করেছে যে এই প্রকৃতির বিরুদ্ধে সব যাচ্ছে। সুতরাং আমরা যারা
এই প্রাকৃতিক তন্তু নিয়ে কাজ করছি আমাদের জন্য আসলে সুদি নিয়ে আসছে বলে আমি বিশেষভাবে আশাবাদী। এবং আমি দেখছি এটার রেজাল্ট, যে আমাদের এই প্যান্ডামিকের মধ্যেও আমাদের এক্সপোর্ট যে হারে বেড়েছে, আর তাতে বিশেষ করে পাটের যে প্রসার হয়েছে, পাট এবং মাটি আমি দেখছি, এবং অন্যান্য ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি প্রোডাক্টসের যেই প্রসার বেড়েছে, তাতে আমি অত্যন্ত আশাবাদী যে আমরা যদি পাটকে পৃষ্ঠপোষকতা করি, আমরা আরো বেশি মার্কেটিং করি, অবশ্যই পাট আবারও তার হৃত গৌরব ফিরে পাবে। কিন্তু আমাদের পাটের এত চাহিদা বাড়া সত্ত্বেও আমরা যে প্রতিবন্ধকতাগুলো এই মুহূর্তে আমরা ফেস করেছি এই গত কিছুদিন ধরে, যে সময় মতো এই জলবায়ুর কারণে সময় মতো পানি আসেনি, আবার অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এসব কারণে সময় মতো ভালো জাতের পাট হয়নি, আর যেটুক পাট সেগুলোর দামও আকাশচুম্বী হয়ে গেছে, যার ফলে আমরা যেই মার্কেট প্রমোশনটা আমরা অনেক বেশি করতে পারতাম, সেটা আমরা অনেক বেশি প্রোডাক্ট তৈরি করতে পারতাম, আমরা সেখানে সীমাবদ্ধতা এসে গেছে শুধুমাত্র। তারপরেও কিন্তু চাহিদা কমেনি, আর আমরা আমাদের বায়ারদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এইসব ন্যাচারাল ক্যালামিটি, প্যান্ডামিক সিচুয়েশন, এগুলোকে কিভাবে আমরা ট্যাকেল করে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমি যেটা বলবো যে পাটের যে আমরা সেই শুরু থেকে পাট নিয়ে আমরা প্রতিটি মুহূর্ত আমরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করছি, হাজার হাজার প্রোডাক্ট আমাদের বিভিন্ন ডাইভার্সিফিকেশন কাকে বলে, কত প্রকার ও কি কি, যদি দেখতে হয় আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের সংস্থায় এসে যদি একটু পদধূলি দিয়ে যান, তাহলে হয়তো বুঝতে পারবেন ডাইভার্সিফিকেশন কাকে বলে। পাটের উপর আমরা অনেক অনেক বেশি গবেষণা করে শুরু করছি, যদিও আমরা এটা রপ্তানি করতে না করতে অন্যরা নকল করে ফেলছে, এবং সেখানে যেটা আমি বলি যে ঠিক আছে, আমার দেশেই যদি বৈদেশিক মুদ্রা আসে এবং সেই পাটের কাজের মাধ্যমে যদি অন্য আমার দরিদ্র মানুষকে যদি ইয়ে দেওয়া হয়, মানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাহলে ঠিক আছে আসুক। কিন্তু যখন দেখি সেই মান অত্যন্ত নিম্ন স্তরের, আমাদের সংস্থা কোর দ্য জুট ওয়ার্কস আজকে 48 বছর টিকে আছে শুধুমাত্র মানের কারণে, মান এবং ইন টাইম শিপমেন্ট এবং কতগুলা এথিক্স আমরা মানি। অ্যাজ এ ফেয়ার ট্রেড অর্গানাইজেশন আমরা কিছু এথিক্স মানি, যার ফলে এই বিশ্ববাজারে এখন আমরা টিকে আছি এত কম্পিটিশনের মধ্যেও। কিন্তু আমার ওই হলো বিশেষ আবেদন হলো যে আমাদের সরকারের যে পৃষ্ঠপোষকতা আমরা ইপিবি থেকে শুরু থেকে ফেয়ারে অংশগ্রহণ করার পৃষ্ঠপোষকতা পেয়ে আসছি সেই 80-র দশক থেকে পেয়েছি, এখন আমরা নিজেরা অংশগ্রহণ করছি। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী পাটের বিশ্বজয় এই বিষয়কে উপজীব্য করে আমাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, আমরাও চেষ্টা করেছি বা এখনো চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের যেই বিষয়গুলা খুবই কনসেন্ট্রেশন দেওয়া দরকার, আমার কোহিনুর বলেছে এবং মুন্না ভাই খুব এমফাসিস দিয়েছে, সেগুলো হলো অবশ্যই আমাদেরকে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র মেলায় অংশগ্রহণ না, আরো অধিক পরিমাণ মেলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা। মেলায় যারা অংশগ্রহণ করবে সেই নতুন নতুন উদ্যোক্তাদেরকে আমি দেখেছি ইনসেন্টিভ দিয়ে দেওয়া হচ্ছে ভালোই, যেন পুরানদের তুলনায় নতুনদেরকে অনেক কম মূল্যে সুযোগ দেওয়া হচ্ছে স্টল দিয়ে। কিন্তু সেই সাথে তাদেরকে ট্রেনিংও দিতে হবে, তারা যে ওখানে তো শুধু চেহারা দেখালে হবে না, তাদেরকে দেশকে উপস্থাপন করতে হবে, তার প্রোডাক্টকে উপস্থাপন করতে হবে, সুতরাং সেটার জন্য তার ট্রেনিং দরকার। আমি এক সময় ইপিবিতে খুব যেতাম সমস্ত মিটিং এ, এবং তখন আমি অফার দিয়েছিলাম যে আমরা যারা পুরনো আছি, আমরা যেতে যেতে অভ্যস্ত হয়েছি, যদি ইপিবি অ্যারেঞ্জ করে আমরা বিনা মূল্যে আমাদের সময় দিয়ে আমরা আমাদের সেই নতুন উদ্যোক্তাদের সেই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। মানে আমরা আমাদের ভাই বোনদেরকে, আমাদের দেশের জনগণকে এইটুকু সেবা দিতে চাই যে আমরা অবশ্যই ট্রেন্ড আপ, মানে উপযুক্ত যদি না হয়,
মানুষ যদি উপযুক্ত না হয়, কর্মী বাহিনী যদি উপযুক্ত না হয়, একটা দেশে উন্নয়ন আসতে পারে না। সুতরাং যেটা দরকার, আমি যদি মার্কেটিং করতে হয় সেখানে ভালো মার্কেটিং পার্সোনালিটি গড়ে তোলা দরকার, যারা দেশকে রিপ্রেজেন্ট করবে, বিদেশে শুধু বেড়াতে যাওয়ার জন্য নয়, দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তারপর আমার দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে হবে, যারা অত্যন্ত কাজে কর্মে অত্যন্ত দক্ষ হয়ে উঠবে আস্তে আস্তে কাজ করতে করতে। হ্যাঁ, তাদের কাজ দেখলেই যেন সবাই বলে ওয়াও, বলে ওঠে যে কি সুন্দর, এত সুন্দর কাজ করে। আমি যেটা আমার কর্মী বাহিনীকে সবসময় উৎসাহিত করি যে তোমরা এমন মনের মাধুরী দিয়ে কাজ করবা যে বিদেশে সেই বিদেশি ম্যাম সাহেব তারা দেখে বলে উঠবে বাহ কি সুন্দর, কি বানিয়েছে, কোন দেশে এত সুন্দর জিনিস বানায়। হ্যাঁ, এরকম দেশকে রিপ্রেজেন্ট করা এবং দেশকে ভালোবেসে সেই দেশপ্রেম নিয়ে আমরা যেন কাজে এগিয়ে যাই। এবং আমরা এই কর্মী বাহিনী বানাবার জন্য যদি সরকার উদ্যোগ নেয়, আমরা যারা প্রাক্তন আছি আমরা অবশ্যই সর্বান্তকরণে সহযোগিতা করব। সেই ট্রেনিং পারপাস হোক, সেই কোয়ালিটি কন্ট্রোল একটা বিরাট বিষয়। কোয়ালিটি কি জিনিস এটা অনেকে বুঝে না। বিদেশের তাদের রং রুচি এটা সম্বন্ধে অনেকে ধারণা নাই। প্রোডাক্টের ডাইমেনশন কি, প্রোডাক্টটা কিভাবে বানাতে হবে, অনেকে এটাই বুঝে না, কোয়ালিটিটাই বুঝে না। তাহলে সেই কোয়ালিটি সম্বন্ধে আমাদের নতুন উদ্যোক্তাদেরকে সচেতন করতে হবে। তাহলে কিন্তু আমি কিন্তু বিশাল আশাবাদী এ পাটের ব্যাপারে। হ্যাঁ, সুতরাং আমি আবারও এই সুন্দর ওয়েবিনারটার মাধ্যমে যে আরো পাটের জয় জয়কার হোক, আরো প্রসার হোক, এই বিশেষ কামনা করে এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মিস বারোই আপনার চমৎকার বক্তব্যের জন্য। আপনি নিজে একজন ভালো উদ্যোক্তা এবং আপনার প্রোডাক্টের সুনাম, আপনার সঙ্গে আমার মনে হয় না সামনাসামনি দেখা হয়েছে, বাট আপনার প্রোডাক্ট অনেক কিছুই আমার দেখার সুযোগ বা সৌভাগ্য হয়েছে। এবং আমি যদি ভুল না করে থাকি আমাদের দুবাই এক্সপোতেও বোধহয় আপনার বেশ কিছু প্রোডাক্ট ওইখানে আছে। তো ধন্যবাদ আপনার। আমরা দুবাই এক্সপোর্টের দিনে কিছুদিন আগে আমরা মাননীয় রাষ্ট্রপতির পদক পেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ধন্যবাদ, আপনার সঙ্গে নিশ্চয়ই সামনাসামনি হয়তো আবার কখনো দেখা হবে, আপনার কথা আরো শুনবো। তো আমি এই পর্যায়ে আমাদের বস্ত্র পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আবুল কালাম, আমার বন্ধু উপস্থিত আছেন, সংযুক্ত আছেন আমাদের সঙ্গে। আমি তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আজকের এই ওয়েবিনারটির আয়োজনের জন্য ইবিবি এবং সাথে যারা কাজ করেছেন ইবিবির সাথে, বোধহয় সম্ভবত এটা রেজিস্ট্রেশন বোধহয় এখনো শেষ হয়নি, কিন্তু আমার মনে হয় ওই যে জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ওইটা ইট ইজ ওয়েটিং ডিডিউস অ্যাপ্রুভাল এজ অ্যান অ্যাসোসিয়েশন। এর থেকে বিটা বাদ দিতে বলবো আমি, তাহলে একটু ভালো শোনাবে। এই যে আচ্ছা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা একটা খুব সময় উপযোগী উদ্যোগ নিয়েছেন আজকের এই আলোচনাটির আয়োজন করে, এবং এর সাথে খুব একটু কাকতালীয় ভাবে হলেও এর আগে যে আমরা 3টে থেকে 4টা পর্যন্ত একটা মিটিং করেছি এই যে পাট খাতে, পাট এবং পাট জাত দ্রব্য রপ্তানি খাতে যে আমাদের রপ্তানির পরিমাণ গত 4 মাসে এর আগের বছরের একই সময়ের তুলনায় কমে গেছে, সেটা নিয়ে আলোচনা করেছি আমরা। এই দুটো বিষয় আসলে একটু কাকতালীয় ভাবে হলেও পরস্পরের সাথে খুবই সাহায্যপূর্ণ হয়েছে। মুন্না আমাদের ভালো উদ্যোক্তাদের একজন, এবং তিনি একটা সুন্দর উপস্থাপনা করেছেন, তথ্যবহুল উপস্থাপনা আমি বলবো। সেখানে এই যে এই পাটের যে সম্ভাবনা, বিশ্বব্যাপী যে বাজার সম্ভাবনা আছে সে সম্পর্কে কিছু আলোকপাত করেছেন। ট্রিলিয়ন ডলার বিলিয়ন ডলারের পরিমাণ তিনি উল্লেখ করেছেন। আমরা আসলে ট্রিলিয়ন ডলারের আমাদের দরকার নেই, আমরা আপাতত বিলিয়ন ডলারে থাকতে চাই, সেটা তিনি যথার্থই বলেছেন। আমরা যদি 500 বিলিয়ন ডলারের একটা লক্ষ্যমাত্রা নিয়ে পাটকে যদি আমরা একটা 500 বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারে রূপান্তরিত করতে চাই,
পরিণত করতে চাই, সেটার জন্য আমাদের কি করণীয় সে কিছু সুপারিশ তিনি করেছেন। তার সুপারিশগুলির সাথে মোটামুটি আমি একমত, আমি খুব বেশি দ্বিমত পোষণ করছি না। একই সাথে আমাদের যে অত্যন্ত আমাদের প্রথিত যশা উদ্যোক্তা হেলাল সাহেবকে দীর্ঘদিন পরে দেখলাম। তাকে কিছুদিন আগে আমি খোঁজ করেছিলাম, আমাদের ওই যে সিবিআই এর সাথে একটি সংলাপ চলছিল, আমি আশা করেছিলাম তাকে সেখানে পাবো, কিন্তু তিনি সম্ভবত তখন দেশের বাইরে ছিলেন, তার সাথে আমরা যোগাযোগ করে উঠতে পারিনি। আজকে দেখে ভালো লাগলো। কোহিনুর ইয়াসমিনও আমাদের অত্যন্ত হলমার্ক আমাদের উদ্যোক্তা, তাকেও তার মন্তব্যের জন্য মতামতের জন্য ধন্যবাদ। আর সবশেষে আমাদের মিস বারুই, তিনি আমাদের আসান বোধহয় জানেন না, ওই মিস বারুই কিন্তু আমাদের একজন জ্যেষ্ঠ সহকর্মীর স্ত্রী, সহধর্মিনী, 85 বেসে তিনি রিটায়ার করেছেন। তিনিও আমাদের অত্যন্ত সফল উদ্যোক্তাদের একজন। তো তারা সকলেই যে সমস্ত মতামত দিয়েছেন, আমি সংক্ষেপে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে তো খুব বেশি সময় নিব না, আমি কুইকলি একটু সামারাইজ করতে চাই। আজকের যে শিরোনামটি যথার্থ হয়েছে, পাট শিল্পের উন্নয়নে এর বহুমুখীকরণ, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা। আমরা সকলেই নিশ্চয়ই একমত হব যে কাঁচা পাট রপ্তানি করে কিংবা কেবল সুতা আর সিবিসি বিক্রি করে আসলে আমরা পাট থেকে আমাদের কাঙ্ক্ষিত ফসল বলতে আমি বুঝাচ্ছি আয় বা অর্জন, আমরা সেটি বোধহয় করতে পারবো না। আমাদেরকে এটা টার্সিয়ারি লেভেলের ভ্যালু এডিশনে যেতে হবে। এবং বাংলাদেশে যেহেতু প্রকৃতি প্রদত্ত অনুকম্পার ফলে পৃথিবীর সেরা পাট উৎপাদিত হয়, আমরা আসলে সেটির পরিপূর্ণ সদ্ব্যবহার করাটা শুধু আমাদের দরকারই না, এটা আমাদের অবশ্য কর্তব্য। এবং সেই জন্য আমাদের আসলে এর এই যে শিল্প উন্নয়নের কোনো বিকল্প নেই। তা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা, গত প্রায় 2 বছর যাবৎ জেডিপিসির বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং সে সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেডিপিসির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনের সূত্রে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এবং আজকের আলোচনায় হেলাল সাহেব সহ অন্যান্যদের আলোচনা থেকে যে সমস্ত প্রসঙ্গ উঠে এসেছে সেগুলো একটু আমি একটা সামারি প্রেজেন্ট করছি। আমরা একটা দেখলাম যে আসলে আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের দিক থেকে আসলে আমরা অনেক পিছিয়ে আছি। পাট আমাদের একেবারেই নিজস্ব একটা ফসল, এটা পাটই একমাত্র বস্তু, ফাইবার, যেটা কেবল এগ্রিকালচার না, আমাদের মানে কৃষি এবং শিল্প দুটো খাতকে কিন্তু ইন্টারফেস করছে এটা। এবং এটার ভ্যালু চেইনটা আসলে অনেক লম্বা। আমরা যদি একদম পাটের ক্ষেত থেকে শুরু করি, পাটের যে পাতা থেকে শুরু করি, পাটের যে শলা, এই যে খড়ি, পাট খড়ি, সবগুলোই আসলে এগুলির কোনো না কোনো ধরনের ভ্যালু আছে। তো এটার ভ্যালু চেইনটা আসলে অনেক লম্বা। আমরা সুতা উৎপাদন করছি, সেটারও একটা এন্ড আছে। আবার ওটা দিয়ে এখন ফেব্রিক তৈরি করছি, ফেব্রিক দিয়ে আবার যে আমরা যে এই যে ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট জেডিপির কথা বলছি, ইটস কোয়াইট অ্যাকচুয়ালি লং ভ্যালু চেইন। এটাকে আরো সুদৃঢ় করা সম্ভব। এটা উপযুক্ত গবেষণা সহায়তা থাকলে আমার মনে হয় পাট থেকে হয়তো আরো নতুন ভ্যালু চেইনের সন্ধান আমরা পেতে পারি। ভালো বিষয় হচ্ছে যে আমাদের ওই যে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কৃত হয়েছে, কিন্তু এটা দ্রুত আমাদের এটার ফলিত রূপটা আমাদের পাওয়া দরকার। এই সম্পর্কে একটু পদক্ষেপ নেওয়া দরকার আসলে। এটা যদিও আসলে ইপিবির কাজ নয়, হয়তো এটা আমরা আমাদের মন্ত্রণালয় থেকে দেখি আমরা চেষ্টা করবো এই সম্পর্কে কিছু করার, কৃষি মন্ত্রণালয়ের সাথে যুক্ত হয়ে। তো রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি একটা মনোযোগ দিতে হবে। এবং এটার প্রধান হাতিয়ার যেগুলি হবে সেটা হচ্ছে মেকানাইজেশন। আমরা এখনো আসলে ওই যে ওই হস্তশিল্প নির্ভর আমাদের যে জেডিপির মধ্যে আসলে হস্তশিল্পজাত পণ্য রপ্তানিও আছে। এটাকে আমরা যত বেশি মেকানাইজ করতে পারবো ততই ভ্যালু এডিশনের এবং ওই যে প্রেসিজন প্রাপ্তির সুযোগ সৃষ্টি হবে। ডিজাইনের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। মুন্না সাহেব যথার্থই উল্লেখ করেছেন, আমাদের ফেব্রিকে অনেক সীমাবদ্ধতা আছে। আমরা ভারতের সাথে যদি তুলনা করি তাহলে আমরা অনেক পিছিয়ে আছি। এই সমস্ত ক্ষেত্রে আসলে আমাদের যথেষ্ট গবেষণা এবং বিনিয়োগ একসাথে প্রয়োজন হবে। প্রোডাক্ট মিক্স, আমরা পাটের কিছু সীমাবদ্ধতা আছে, পানির সংস্পর্শে আসলে পাট টিকে থাকতে পারে না, ফলে পাট এককভাবে পাটের
তন্তু দিয়ে আসলে যদি না ভেবে আমরা যদি প্রোডাক্ট মিক্সের দিকে যদি আমরা ধাবিত হই, এখানে যদি গবেষণা আমাদের নিবদ্ধ করি, আমার মনে হয় এখানে একটা ভালো ইয়ে পাওয়া যাবে। তো রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ধরনের ইয়ে নিয়ে যদি আমরা এগোই, আমরা একটা ভালো ফল পেতে পারি। আমরা টেকনোলজি ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রি লিঙ্কেজ এই ক্ষেত্রেও কিন্তু খুব পিছিয়ে আছি। পাট আমাদের দেশের অনেক পুরনো শিল্প। মুন্না সাহেব বলেছেন 1948 থেকে পাট শিল্পের উন্মেষ বাংলাদেশে, আসলে তা নয়। আমাদের প্রথম পাট কারখানাটি ইয়া হয় 1952 সালে। যাই হোক, এটি কম সময় নয়, 70 বছর। 70 বছরের ইন্ডাস্ট্রি কিন্তু আসলে আনফরচুনেটলি আমাদের এখানে এটার যে ইন্ডাস্ট্রি লিঙ্কেজ বা এটার যে ইন্ডাস্ট্রি লিঙ্কেজ বুঝাচ্ছি যে আমি আসলে একাডেমিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিঙ্কেজ আমাদের দেশে আমরা টেক্সটাইল, তার থেকে বরং বলা যেতে পারে যে বয়স নবীন। আমাদের যদি আরএমজি সেক্টরটা আমরা বিবেচনা করি, কিন্তু আরএমজির জন্য কিন্তু আমরা টেক্সটাইল, আমি ইউনিভার্সিটি আছে, আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, ডিপ্লোমা ইনস্টিটিউট আছে, কিন্তু পাটের জন্য আমরা কোনো টেকনোলজি ডেভেলপ করতে পারিনি। আমরা কোনো স্কিল ম্যান পাওয়ার আমরা ডেভেলপ করতে পারিনি। এর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে লিঙ্ক নেই। এই লিঙ্কেজটা আসলে স্থাপন করাটা খুব জরুরি। এই দিকে আমাদের খুব নজর দেওয়া দরকার। হেলাল সাহেব খুব যথার্থ উল্লেখ করেছেন যে কপিরাইটের একটা বিরাট সমস্যা আছে। আমি বেশ অনেকদিন যাবত এই ব্যাপারটি উল্লেখ করে এসেছি। আমার এখানে যে সমস্ত সেমিনার বা ওয়ার্কশপ হয়েছে, আমি সব জায়গাতে এই সমস্যাটির কথা বলছি। আমাদের সম্মিলিতভাবে ভাবা দরকার এই যে এই নকল, ইমিটেশন বা ইয়ে থেকে কিভাবে প্রোটেকশন করা যায়, আমাদের উদ্যোক্তাদের কপিরাইট ইয়েটা কিভাবে নিশ্চিত করতে পারি। এটা খুব সহজ ইয়ে নেই, ওয়ে আউট এটা নেই। এটা আমাদেরকে সিরিয়াসলি ভাবতে হবে কি প্রক্রিয়ায় গেলে এটার জন্য আসলে যারা এই ফিল্ডে যারা ইয়েতে কাজ করছেন, যারা প্রোডাকশন পর্যায়ে কাজ করছেন, তাদের পরামর্শ যেমন দরকার, ঠিক তেমনি ইন্টেলেকচুয়ালদের ইনপুটও দরকার। আসলে কি প্রক্রিয়ায় আসলে আমরা এটা এই প্রোটেক্ট করতে পারবো, এই কপিরাইটটা এস্টাবলিশ করতে পারবো এবং সেটাকে ইফেক্টিভলি অ্যাডমিনিস্ট্রেট করতে পারবো। স্কিল ডেভেলপমেন্টের কথা আমি আগেই যেটা বললাম, ওটার সাথে স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা যুক্ত। আমরা যেহেতু এটাকে একটা একাডেমিক ডিসিপ্লিন হিসেবে এস্টাবলিশ করতে পারি নাই, সেই কারণে আসলে স্কিলও আমরা সেভাবে তৈরি করতে পারছি না, একাডেমিক ইয়ে থেকে আমরা বের করতে পারছি না। স্কিল ডেভেলপমেন্ট বলতে গেলে যারা কাজ করছে তারাই, এবং তারা আসলে কোনো একাডেমিক নলেজ ছাড়াই কিন্তু ওখানে যাচ্ছে এবং দে আর অ্যাকচুয়ালি লার্নিং বাই ডুইং অলরেডি। এই ক্ষেত্রেও আমাদের কিছু বোধহয় সম্ভবত করা দরকার। আমরা এটাকে একটা একাডেমিক ডিসিপ্লিন হিসেবে, টেকনোলজি ডিসিপ্লিন হিসেবে দেখতে পারি কিনা, এই সম্ভাবনাটা আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। ট্রানজাকশন কস্টের কথা হেলাল সাহেব উল্লেখ করলেন। ছোট স্কেলের, স্মল স্কেলের ট্রানজাকশন কিভাবে ফেসিলিটেট করা যায়, বি ইট থ্রু অনলাইন মার্কেটিং বা অন্য কোনো মেকানিজমে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমরা এটাকেও আমাদের গুরুত্বের সাথে ভাবতে হবে। আমার মনে হয় এই ব্যাপারগুলি যদি আমরা এগুলিকে যদি ট্রু পার্সপেক্টিভে যদি আমরা এগুলিকে রিজলভ করতে চাই, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে ইপিবি এবং জেডিপিসির মধ্যে একটা পার্টনারশিপ। ইপিবি ডেফিনেটলি আমাদের ন্যাশনাল লেভেলে, ন্যাশনাল পার্সপেক্টিভে আমাদের এক্সপোর্ট আছে, কিন্তু আমরা যদি ইপিবি যেহেতু গোটা দেশের সমগ্র এক্সপোর্ট খাতটা নিয়ে কাজ করে, তার পক্ষে পার্টিকুলার কোনো খাতকে আসলে হয়তো সবগুলি খাতকে সমান গুরুত্ব দিয়ে দেখা সম্ভব হয় না। ফর এক্সাম্পল আরএমজি নিয়ে ইপিবি আমরা সাইন করে, হ্যাঁ ওই রাস্তা একটা নিছি, হ্যাঁ গেলাম। হ্যাঁ আচ্ছা মিসেস বারোই, আপনার আচ্ছা হ্যাঁ, উনি মিউট করেছেন। অতিরিক্ত সচিব মহোদয়, আপনি কন্টিনিউ করতে পারেন। আমি তো স্ক্রিনে আমাদের অতিরিক্ত সচিব মহোদয়কে দেখতে পাচ্ছি না। আমাদের যারা সাপোর্ট টিম আছেন, হ্যাঁ এখন আবার ফিরে এসছেন। বন্ধু কালাম, তোমার এটা আনমিউট করতে হবে। আমি আনমিউট করে নিলাম, এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। তা আমার মনে হয় এখানে আমাদের একটু বোধহয়
ইয়েটা আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পার্টনারশিপ ডেভেলপ করা দরকার। জেডিপিসি এবং ইপিবির মধ্যে একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং, একটা ওয়ার্কিং রিলেশন থাকতে হবে, যেটা আসলে পরস্পরকে কনসলিডেট করবে, পরস্পরকে আসলে কমপ্লিমেন্ট করবে। ইন কমপ্লিমেন্টারিটি এটা বোধহয়, যেহেতু আমার বন্ধু আহসান আছে, আমি তার দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়ে। একটু এই ব্যাপারে আমাদের একটু ভাবতে হবে, একটু পার্টনারশিপ আমাদের গড়ে তুলতে হবে, যাতে একটু ভুল বুঝাবুঝি না হয় এবং ওভারল্যাপিং না হয়। একটা মানে আমি যদি কমপ্লিমেন্টারিটি দিক থেকে যদি ভাবি, সেটা বোধহয় আমাদের এই সেক্টরের উন্নতির জন্য সহায়ক হবে। আর আমি ইনসেন্টিভ পেমেন্ট নিয়ে একটা কথা বলি। সরকার 20% পর্যন্ত ইনসেন্টিভ দিচ্ছে, অনেকদিন যাবতই দিচ্ছেন, এটা খুব ভালো একটা ব্যাপার। কিন্তু এই ইনসেন্টিভ পেমেন্ট নিয়ে আসলে আমার ব্যক্তিগত কিছু হতাশা আছে। আমাদের যেহেতু এখনো এই যে জেডিপি ম্যানুফ্যাকচারার এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনটা এখনো পাইনি, ডিটিওর স্বীকৃতি পাইনি। এটা আসলে একটা অনেকটা বলা যেতে পারে যে এটা একটা লেসেফিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা প্রাইভেট সেক্টর কন্ট্রোল। এইটা বোধহয় খুব ভালো ব্যবস্থা নয়। আমরা প্রস্তাব করেছিলাম জেডিপিসি কে এর সাথে সংযুক্ত করা যায় কিনা। এটা ইপিবি, আমি নিজে যাইনি অবশ্য, আমার অফিসার পার্টি গেছিলাম, তিনি আমার মন্ত্রণালয় থেকে আমাকে যেটা বলেছে যে তারা মত প্রকাশ করেছেন যে জেডিপিসির যেহেতু আইনটা এখনো হয় নাই, আমরা সে পর্যন্ত ওয়েট করব, তারপরে হয়তো জেডিপিসির আসবে এটা। কিন্তু জেডিপিসি যদিও এখনো কোনো আইনি নেই, কিন্তু জেডিপিসি তো গভর্নমেন্টের একটা আর্ম হিসেবে কাজ করছে, যেটা এই জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টের ডেডিকেটেড একটা অর্গানাইজেশন, আর কোনো অর্গানাইজেশন তো নেই। আর এখন বিশেষ করে এই বিজেএমসি যেহেতু গুটিয়ে গেছে, এখন আসলে এই কাজটা যেটা গভর্নমেন্টের যে এই ডাইভার্সিফাইড জুট রিলেটেড যে কাজটা, সেটার আর্ম হচ্ছে, একমাত্র আর্ম হচ্ছে জেডিপিসি। এটাকে তো এটা আমরা সবাই স্বীকার করি, আমরা সব কার্যক্রমে জড়িত আছি, তাহলে আমাদেরকে এটা ইনস্টিটিউশন হিসেবে এটাকে স্বীকার করতে বাধা কোথায়? আমি এই ব্যাপারে ইপিবির দৃষ্টি আকর্ষণ করছি। আর জেডিপিসির প্রাতিষ্ঠানিক, মুন্না সাহেব শেষে তার শেষ সুপারিশটি ছিল যে জেডিপিসি কে প্রাতিষ্ঠানিক সক্ষমতা সৃষ্টির এখনই উপযুক্ত সময়, উপযুক্ত নয়, এটা সময়ের দাবি। আমি তার সাথে সম্পূর্ণ একমত। আমরা জেডিপিসির আইনের খসড়া তৈরি করেছি, অনেক দূর অগ্রসর হয়েছি। আমরা মন্ত্রিপরিষদ বিভাগের পরামর্শ অনুযায়ী অর্থ বিভাগের মতামত চেয়েছিলাম আমাদের খসড়া আইনের ব্যাপারে। এটা আনন্দের বিষয় হচ্ছে অর্থ বিভাগ আমাদের সাথে একমত পোষণ করেছে, তারা তাদের সমর্থন জানিয়েছে। আমরা কিছু অর্গানিক কিছু ইস্যু আছে, সেগুলি যদি আমরা রিজলভ করতে পারি, আশা করি যে আমরা সহসাই অতি দ্রুত এটাকে আর একটু রিফাইন করে মন্ত্রিপরিষদ বিভাগের পরামর্শ অনুযায়ী পুনর্গঠন করে চূড়ান্ত প্রস্তাব পেশ করতে পারবো। আমার চূড়ান্ত শেষ করবো আমি এই বলে, আমাদের একটা কম্প্রিহেন্সিভ দরকার, জুট সেক্টর পলিসি দরকার। আমাদের জুট নীতি আছে, পাট নীতি আছে, পাট আইনও আছে, কিন্তু আমাদের কম্প্রিহেন্সিভ একটা পাট খাতের নীতি দরকার। পাট নীতি নয়, আমি পাট খাতের বলছি। এ পলিসি অন এ কম্প্রিহেন্সিভ পলিসি ফ্রেমওয়ার্ক ফর জুট সেক্টর ডেভেলপমেন্ট, একটা সেক্টরাল অ্যাপ্রোচ নিয়ে আমাদের একটা পলিসি লুক থাকা দরকার, একটা ফ্রেমওয়ার্ক দরকার। এটা নিয়ে আমরা ডায়ালগ, আমাদের যারা এই যে মুন্না সাহেবদের মতো, হেলাল সাহেবদের মতো যারা আছেন, এটা কেবল মানে এটার একটা গুরুত্বপূর্ণ অংশ হবে জেডিপি, বাট ইট উইল নট অ্যাকচুয়ালি রিমেইন লিমিটেড উইদিন জেডিপি। এটা আমার যে এখন যেহেতু উইদাউট বিজেএমসি যেহেতু আর নেই, এই যে একটা পালাবদল ঘটেছে, আমাদের এই ডাইকোটমি চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটাকে অনুধাবন করে আমাদের আসলে পাট খাতের আমাদের কি হবে, এই পথের একটা ওয়ে ফরওয়ার্ড আমাদের তৈরি করতে হবে। আমার মনে হয় আজকের এই আলোচনাটি এই ধরনের এই দিকে ধাবিত করার সুযোগ সৃষ্টি করবে। আমরা ইপিবির সাথে আমরা আশা করছি যে ইপিবি সম্ভাবনা আছে আমাদের এই ডাইভার্সিফাইড জুট সেক্টরের, জুটের সেই সম্ভাবনাটাকে আমরা কাজে লাগাতে পারবো, আমরা এটা বাস্তবে রূপায়ণ করতে পারবো। আমি পরিশেষে আমার বন্ধু ইপিবির ভাইস চেয়ারম্যানকে ধন্যবাদ জানাতে চাই তার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আমি আশা করি যে আমাদের এই আলোচনাটি অব্যাহত থাকবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আমার প্রিয় বন্ধু আবুল কালাম, অতিরিক্ত সচিব, বস্ত্র পাট মন্ত্রণালয়। আসলে উনি চমৎকার ভাবে, জনাব মুন্না যত চমৎকার একটি প্রেজেন্টেশন, যত সুন্দর একটি প্রেজেন্টেশন করেছেন, উনি
মানে অনুরূপ ভাবেই মানে ওনার যেই ওই প্রেজেন্টেশনের উপরে মতামত সেগুলি বলেছেন, তার সঙ্গে নিজেও তার কিছু মতামত ব্যক্ত করেছেন। আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এখানে যেটা শিডিউল দেওয়া আছে তাতে দেখা যাচ্ছে যে এখানে একটা ওপেন ফোরাম ডিসকাশনের একটা সুযোগ আছে। বাট যেহেতু আমরা বেশ লম্বা সময় ধরেই এই সেমিনারটি করছি, বাট তারপরেও তাদেরকে সামান্যতম হলেও সুযোগ দেওয়া দরকার, তা না হলে এটি অবিচার করা হবে। এই কারণে আমি ম্যাক্সিমাম 10 মিনিটের জন্য ফ্লোর ওপেন করে দিতে চাই। যারা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, কেউ যদি কোনো মন্তব্য করতে চান তাহলে তারা ডিজিটালি হ্যান্ড রেজ করতে পারেন। আমি যদি হ্যান্ড রেজ করা অবস্থায় কাউকে দেখি, আমি তাকে ফ্লোর দিলে উনি ওনার মন্তব্য বা মতামত দিতে পারবেন। আমি যারা আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে এটা ওপেন করে দেওয়ার জন্য। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি স্যার যথাযথভাবে এটা ম্যানেজ করতেছি স্যার। আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডের ভিতরে যারা আছেন স্যার, আপনারা যারা কোশ্চেন করতে চান তারা হ্যান্ড রেজ করলে আমি তাকে ফ্লোর অন করে দিব কথা বলার জন্য, এবং আমি ফ্লোর অন করে দিলে আপনারা আনমিউট করে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ। আমার মনে হয় যারা আছেন আজকে অংশগ্রহণ করছেন, কাউকে তো দেখতে পাচ্ছি না। স্যার, আপনি অ্যাটেন্ডি লিস্টের ভিতরে আপনি দেখতে পাবেন স্যার, রাইট সাইড। হ্যাঁ, তো হ্যান্ড রেজ করা অবস্থায় কাউকে দেখতে পাচ্ছি না। সুতরাং আমার মনে হচ্ছে যে যারা আজকে অংশগ্রহণ করেছেন তাদের খুব বেশি কিছু আর বোধহয় অ্যাড করার নাই, কারণ জনাব মুন্না চমৎকার একটি প্রেজেন্টেশন দিয়েছেন এবং একই সঙ্গে আমাদের প্যানেল ডিসকাশনটাও অন্যান্য আরো বিষয় এর সঙ্গে অ্যাড করেছেন। বাট তারপরে হয়তো দু একজনের কোনো জিজ্ঞাসা থাকতে পারতো, বাট সেটি যেহেতু নেই, সুতরাং আমি আমার মনে হয় আমাদের এই ওয়েবিনারের শেষ পর্যায়ে চলে যেতে পারি। তো এখন যেটা ইস্যু যেটা হচ্ছে যে প্রথমে আমি আসলে জনাব মুন্নাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি একটি চমৎকার উপস্থাপনার জন্য। আমি আশা করব আপনি কোনো এক সময় আমার অফিসে আসবেন, আমরা একসঙ্গে কফি খেতে খেতে আপনার আরো কিছু কথা শুনবো। সবসময় ফর্মাল মিটিং এ অনেক সময় অনেক কিছু আসলে সেইভাবে হয়ে ওঠে না, কারণ যেহেতু টু ওয়ে ইন্টারাকশনের সুযোগটা হয় না। একই সঙ্গে যারা প্যানেল ডিসকাশন হিসেবে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আপনারা ছিলেন। এবং এই কথাটা তো ঠিক, আসলে জুট সেক্টর একসময় বাংলাদেশের এটাই ছিল নাম্বার 1 সেক্টর, সেটা আমরা সবাই জানি। বাট কালের পরিক্রমায় এখন এটি আস্তে আস্তে কিছুটা পিছিয়ে আছে। তারপরেও আমরা প্যান্ডেমিকের মধ্যে যখন জুট সেক্টরের একটা অত্যন্ত ভালো একটা গ্রোথ আমরা দেখেছি, তখন আমরা কিন্তু খুবই মানে অবাক এবং বিস্ময়ে আমরা ছিলাম যে যেখানে সব সেক্টর একেবারে মানে ধরাশায়ী হয়ে যাচ্ছে, সেখানে জুট সেক্টর ভালো করছে। এবং আমরা তখন এই জুট সেক্টরের পারফরমেন্সের দিকে অনেকটা তাকিয়ে থাকতাম যে যদি জুট সেক্টর ভালো করে তাহলে হয়তো টোটাল এক্সপোর্ট গ্রোথটা ভালো হবে। বাট একটু আগে আমাদের বন্ধু অতিরিক্ত সচিব যেটা বললেন, আমরা ঘন্টাখানেক আগেই একটা মিটিং করেছি যে এই জুলাই মাস শুরু হওয়ার পরে কিন্তু আমরা আবার একটা বিপরীত চিত্র দেখতে পাচ্ছিলাম, যে জুটের আসলে গত 4 মাসে জুট এবং জুট গুডস এর এক্সপোর্ট আগের বছরের 4 মাসের তুলনায় বেশ কমে গেছে, প্রায় 25-26% মতো। বাট যেহেতু ওইখানে ছিল টোটাল জুট অ্যান্ড বাট আমরা এখানে বেসিক্যালি ডাইভার্সিফাইড জুট নিয়ে কথা বলছি। এই মুহূর্তে আমার কাছে ডাইভার্সিফাইড জুটের এক্সপোর্টের টোটাল ফিগারটা নেই, বাট আমার যতটুকু বিশ্বাস যে র জুট মোটামুটি ভালো করেছে, বাট জুট ইয়ার্ন এবং জুট স্যাক্স যেটা এক্সপোর্ট আশানুরূপ হতে পারেনি এই সময়ের মধ্যে, ডাইভার্সিফাইড জুট গুডস বোধহয় এর বাইরে। তার মানে এই সেক্টরে আমরা ভালো হয়তো গ্রোথ আমরা পেয়েছি, বাট সংখ্যাগত বা পরিমাণগত বিবেচনায় এটি যেহেতু অন্যদের তুলনায় অনেক কম, সেটা হয়তো
টোটাল জুট সেক্টরের এক্সপোর্টের উপরে ওইভাবে ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি। আমি একটা জিনিস একটু এখানে শেয়ার করি, আপনারা হয়তো অনেকেই জানেন যে দুবাইতে আমাদের একটা এক্সপো এখন হচ্ছে, দুবাই এক্সপো 2020 দুবাই, এবং সেইখানে আপনারা ইউটিউবে গেলেও ভিডিও দেখতে পারবেন। আমাদের কিছু ফিজিক্যাল কিছু ডিসপ্লে করার সুযোগ আছে, আইটেম ডিসপ্লে করার। আপনারা হয়তো খুশি হবেন জেনে যে ওইখানে আমাদের যেই ডিসপ্লে আইটেম আছে তার মোর দ্যান 50% আমার মনে হয় এই জুট এবং জুট গুডস। হ্যাঁ, তো এবং আমরা যেটা দেখেছি এগুলি কিন্তু বিদেশিদেরকে যথেষ্ট অ্যাট্রাক্ট করে, সবাই আগ্রহ নিয়ে এগুলি দেখে, এগুলি সম্পর্কে জিজ্ঞেস করে, অনেকে এগুলি কেনার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করে, কার সঙ্গে যোগাযোগ করলে এগুলি কিনতে পাওয়া যাবে। আমরা আমাদের সীমিত পরিসরে সেই সব তথ্য আমরা দিচ্ছি। সুতরাং আমরা নিজেরাও কিন্তু এই বাণিজ্য মন্ত্রণালয় বা রপ্তানি উন্নয়ন ব্যুরো আমরা এই জুট এবং ডাইভার্সিফাইড জুট গুডস এগুলিকে কিন্তু প্রমোট করতে চাই। এবং আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন নেদারল্যান্ড ভিত্তিক একটা অর্গানাইজেশন আছে সিবিআই, তাদের সঙ্গে কিন্তু আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা জয়েন্ট কোলাবোরেশনে একটা কাজ করছি বেসিক্যালি হোম ডেকোর কে সেক্টরকে প্রমোট করার জন্য। এবং সেইখানেও আমি দেখেছি এই হোম ডেকোরের প্রোডাক্টের এর মধ্যে কিন্তু বড় এই বাস্কেটের মধ্যে একটা বড় অংশ কিন্তু আবার এই মানে ডাইভার্সিফাইড জুট গুডসই এখানে আছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে এই সেক্টরের সম্ভাবনা আমি সবসময় দেখি। যতই আর্টিফিশিয়াল চাইনিজ ফ্লাওয়ার বা হোক না কেন, এই প্রাকৃতিক যে উপাদানের তৈরি এইটার আবেদন আসলে কখনোই শেষ হবে না। তো সেই দিক থেকে আমরা সবাই একসঙ্গে কাজ করব। বাট আমি সময় বেশি না নিয়ে কয়েকটা ছোট বিষয় একটু বলি। আমি আমার বন্ধুর সঙ্গে অতিরিক্ত সচিব কালাম বন্ধু ওনার সঙ্গে একমত যে আসলে এই জুট সেক্টরের উপরে একটা উনি বলেছেন পলিসি, আমি বলবো যে অ্যাটলিস্ট একটা রোড ম্যাপ, যে আমরা আসলে 30 ইয়ার্স ডাউন দ্য লাইন আমরা এটাকে কোথায় দেখতে চাই, এবং সেখানে দেখতে গেলে আমাদের আসলে কোন কোন জায়গাগুলিকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা দরকার, কোন কোন জায়গাগুলিকে মিড টার্ম লং টার্ম এভাবে। এবং আমাদের যেই মূল উপস্থাপনায় সেখানে কিন্তু এই চ্যালেঞ্জগুলি সবগুলি উনি বলেছেন, আমি কিন্তু এখানে লিখে নিয়েছি এবং বললে আমি সবগুলি আবার রিপিট করতে পারি। এবং দেখেন এইগুলি কিছু কিছু কিন্তু আমরা আসলে ইমিডিয়েটলি সলভ করতে পারি, আবার কিছু আছে সেগুলি লং টার্ম ইস্যু আছে, কিছু আছে ক্রস কাটিং, যেমন ফাইন্যান্সের বিষয়টা। আমি ইপিবি আমার কমার্স মিনিস্ট্রি আমরা যতই বলি না কেন, যারা ফাইন্যান্সের সঙ্গে জড়িত, ব্যাংকিং ফাইন্যান্স মিনিস্ট্রি, বাংলাদেশ ব্যাংক, তাদের কনসেন্ট বা ছাড়া, তাদের উদ্যোগ ছাড়া এটা এগুলি সলভ হবে না। আমাদের ইপিবির মধ্যে যে অংশটুকু আছে সেটার একটা আমি একটু বলি। এক নম্বর হচ্ছে আমরা মূলত তো হচ্ছে প্রমোশনাল কাজগুলি করি, মেলা করি। আনফরচুনেটলি গত 1.5 বছরে আমরা কোনো ফিজিক্যাল মেলা করতে পারিনি, বাট আস্তে আস্তে ফিজিক্যাল মেলাগুলি আবার শুরু হয়েছে। আমরা ইনফ্যাক্ট এই আগামী সপ্তাহ থেকেই দিল্লিতে একটি মেলা হচ্ছে। তো যেহেতু এই মেলাগুলি আবার শুরু হবে, আমরা আশা করব আপনারা যারা আছেন আবার এই মেলাগুলিতে অংশগ্রহণ করা শুরু করবেন। এবং এটা আপনারা নিজেরাও বলেছেন যে আমরা সবসময় চেষ্টা করে আসছি যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে একটু বেশি হারে ভর্তুকি দিয়ে এই মেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া, সেই প্রচেষ্টা সেইগুলি অব্যাহত থাকবে। এবং আরেকটা বিষয় আমাদের যেটা আছে সেটা আমরা বলি যে বিজনেস ডেলিগেশন। যেমন আমার একটা ব্যক্তিগত হচ্ছে যে এই এক্সপোর্টের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু হচ্ছে মার্কেটটা খুঁজে বের করা। আপনি এখানে যতই সুন্দর প্রোডাক্ট যতই যা করেন, এটার মার্কেটিং যদি আপনি করতে না পারেন, আসলে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট করে তো কোনো লাভ নেই। এবং শুধু আপনাদের সেক্টর না, আমি অন্যান্য সেক্টরও দেখেছি, সেটা সিরামিক্স বলেন, সেটা অ্যাগ্রো প্রসেসিং, এই সেক্টরের লোকজন যারা আছেন, যারা উদ্যোক্তা আছেন, তাদের মধ্যে কিন্তু এই অ্যাগ্রেসিভ মার্কেটিং এর আমি একটু অভাব দেখেছি। আমি কিছুদিন বিদেশেও চাকরি করেছি, সেখানেও এই একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। সুতরাং যদি আমরা এরকম ফিল করি
যে একটা দুটা বিদেশি মার্কেট যেখানে ভালো পটেনশিয়ালিটি আছে, আমরা একটা ট্রেড মিশন তৈরি করে আমরা বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে সাথে নিয়ে, জেডিপিসি কে সাথে নিয়ে, আমরা কমার্স মিনিস্ট্রি, আপনারা উদ্যোক্তারা নিয়ে আমরা কিন্তু সেরকম একটা উদ্যোগ গ্রহণ করতে পারি। তো সেটা আমি হয়তো পরে আপনাদের সঙ্গে আলাদাভাবে বসবো বা মন্ত্রণালয়ের সঙ্গে বসবো, বাট আপনারা নিজেরাও একটু চিন্তা করতে পারেন। যেমন আমি যদি একদম খুব মোটা দাগে বলি, যে একটু আগে আমরা বলছিলাম যে টার্কিতে জুট এবং জুট গুডস এর এক্সপোর্ট কমে গেছে, তাহলে আমরা কেন 10 জন বিজনেসম্যান, 2 জন অফিসিয়ালসকে আমরা টার্কিতে পাঠাই না? তারা গিয়ে দেখে আসুক আসলে চ্যালেঞ্জ গুলি কি, কিভাবে তাদেরকে মোটিভেট করা যায়, কোন ইস্যুগুলি সলভ করলে তারা আবার নতুন করে এই এক্সপোর্ট অর্ডার গুলি দিতে পারে। তো সেই একটা বিষয়। আর আরেকটা বিষয় যেটা আপনারা যারা এক্সপোর্টাররা সবসময় খুব কনসার্ন থাকেন, সেটা হচ্ছে ক্যাশ ইনসেন্টিভ। বাট আমার মনে হয় মানে টাইম হ্যাজ কাম টু রিথিঙ্ক অল দিস ইনসেন্টিভ ইস্যুস। আপনারা জানেন যে আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট হয়ে যাচ্ছি, 2026-এর পরে কিন্তু এই ধরনের ক্যাশ ইনসেন্টিভ দেওয়া আমি বলবো যে অলমোস্ট ইম্পসিবল হবে। তখন হয়তো নতুন ফরম্যাট বের করতে হবে যেটা WTO কমপ্লায়েন্ট। আমরা এখন এলডিসি হিসাবে কিছু অব্লিগেশন থেকে যেহেতু আমরা বাইরে আছি, সেই কারণে এই ধরনের ক্যাশ ইনসেন্টিভ দিতে পারি। আদারওয়াইজ এই ক্যাশ ইনসেন্টিভ কিন্তু সামনে আর এইভাবে সরাসরি দেওয়া যাবে না, ইনডাইরেক্টলি হয়তো আপনাদেরকে কিছু দেওয়া যেতে পারে। সুতরাং এই ক্যাশ ইনসেন্টিভ বাদ দিয়ে কিভাবে আপনারা কম্পিটিটিভ হবেন, হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে এখনই ভাবা শুরু করতে হবে। আপনাদের হাতে 5 বছর সময় আছে, হ্যাঁ, আপনারা সেভাবে আগাবেন। তো আর কপিরাইট এবং ই কমার্সের কথা তো আমি আগেই বলেছি, এই দুটো ইস্যু আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। আমরা সেটা নিয়ে সামনে হয়তো আরো কাজ করব। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ইপিবির দরজা আপনাদের জন্য সবসময় খোলা। যে কোনো সময় যে কোনো ইস্যুতে জাস্ট মেক এ ফোন কল। আমি ফ্রি থাকলে 1 দিন 2 দিনের নোটিসে আমার এখানে চলে আসতে পারেন। আমার টিম আপনাদের সঙ্গে বসে আপনাদেরকে যতটুকু সহযোগিতা দেওয়া প্রয়োজন সেটি দিবে, এইটুকু আমি বলতে পারি। তো এইটুকু বলেই আমি আমাদের আজকের এই ওয়েবিনার শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে স্বাগত। স্বাগত। এই Record.